আজকে মোটামুটি আমরা খুবই বেসিক টাইপের ক্লাস করব, একদম বলা যায় যে হচ্ছে গ্রাউন্ড লেভেল, এবং আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে বেসিক যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট গুলো আছে সেটা। তো যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে সবার খুব একটা ঝামেলা হয় না, এগুলো একদমই বেসিক টাইপের জিনিস। বাট গ্রাউন্ড কনসেপ্টটা নিয়ে একটু প্রবলেম আছে। আর দ্বিতীয়ত ওয়াই ডেল্টা যে আমাদের হচ্ছে কনভার্সনটা আছে, আমি ট্রাই করব ওইটা হচ্ছে একটু সহজ ভাবে দেখানোর, কারণ ওয়াই ডেল্টা যখন একটু আহ দুই তিনটা বেশি মিক্স টাইপের আসবে তখন কোন ওয়েতে গেলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে সেটা একটু আসলে আমাদের দেখা লাগবে। তো প্রথমে আসি যে গ্রাউন্ড জিনিসটা কি, বা গ্রাউন্ডের কনসেপ্ট আমরা কিভাবে আসলে ম্যাথে অ্যাপ্লাই করব। এটা নিয়ে কিন্তু মোটামুটি আমাদের একটু কনফিউশন বা ভুল ভ্রান্তির বিষয় থাকে। খেয়াল করেন, এই গ্রাউন্ড জিনিসটাকে আমরা কিন্তু একটা রেফারেন্স নোড হিসাবেও বলতে পারি, বা রেফারেন্স পয়েন্ট হিসাবেও কিন্তু এটাকে আমরা ডিফাইন করতে পারি। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা কোন একটা সার্কিটে বিভিন্ন নোডের বা বিন্দুর যে ভোল্টেজ গুলো আমরা মেজার করি, অথবা আমরা যে বলতেছি, এইটাকে যখন আমরা মেজার করব তখন আমাকে কোনো না কোনো পয়েন্টকে রেফারেন্স হিসাবে ধরতে হবে। তার কারণ হচ্ছে আমরা কখনোই কোনো বিন্দুর বা কোনো নোডের ভোল্টেজ এত, এটা কখনোই বলতে পারি না। আমরা সব সময় সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্সটা চিনে থাকি, ভোল্টেজ ডিফারেন্সটা বলতে পারি। ধরেন আপনাকে আমি একটা ব্যাটারি দিলাম এইরকম, এটা হচ্ছে বাজার থেকে ধরেন এটা কিনে আনলাম ব্যাটারি। এই ব্যাটারির কি দুইটা প্রান্ত থাকে, একটা প্লাস টার্মিনাল বলে থাকি আমরা, একটা মাইনাস টার্মিনাল। এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। ধরলাম যে বাজারেরও এই ব্যাটারিটা হচ্ছে 9 ভোল্ট। এখন আপনাকে যদি আমি বলি এটা ধরেন এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, আমি যদি বলি যে বি টার্মিনালের ভোল্টেজ কত বা এ টার্মিনালের ভোল্টেজ কত, এটা কখনোই আপনি বলতে পারবেন না যে এই ব্যাটারির বি টার্মিনালের ভোল্টেজ এত বা এ টার্মিনালের ভোল্টেজ এত। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ টার্মিনাল এবং বি টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 9 ভোল্টেজ। মানে এর ভোল্টেজ যাই হোক না কেন, এর ভোল্টেজ যাই হোক না কেন, এই দুজনের ডিফারেন্স হচ্ছে 9 ভোল্টেজ। নর্মালি একটা ব্যাটারির ভোল্টেজ বলতে এইটাই বোঝায়। তার মানে এক কথায় আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাই, জিনিসটা দাঁড়াবে এরকম যে ভি এ মাইনাস ভিবি, এটা অ্যাকচুয়ালি ভি এ বি, যেটাকে আমরা ভোল্টেজ ডিফারেন্স হিসাবে আসলে চিনে থাকি। তাহলে সেটা কি হচ্ছে, হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ করলে সেই দুই প্রান্তের বিভব পার্থক্যকে চিহ্নিত করে। যেমন এই ব্যাটারির ক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা 9 লিখে দিতে পারি। এবার তাহলে বড় বিষয়, যে আমরা যে সার্কিট অ্যানালাইসিস করব আমাকে কিন্তু বিভিন্ন নোডের ভোল্টেজ অনেক সময় ডিফাইন করা লাগে। যেমন আমরা নোডাল অ্যানালাইসিস যখন করব তখন কিন্তু এটা আমাদের করা লাগবে। এই কনসেপ্টটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা এই জিনিসটা আনি, গ্রাউন্ড কনসেপ্টটা আনি। তাহলে গ্রাউন্ড কনসেপ্ট কি? গ্রাউন্ড হচ্ছে আমরা এরকম একটা সিম্বল ইউজ করি যেটাকে গ্রাউন্ড বলতেছি। এই সিম্বলটা দ্বারা বোঝায় যে ওই নোডটাকে আমরা রেফারেন্স বা গ্রাউন্ড নোড হিসাবে চিহ্নিত করতেছি। এটা কিন্তু আলাদা এক্সট্রা কিছু করা না, এটা সিম্পলি আমরা একটা নোডকে রেফারেন্স হিসাবে ধরে নিচ্ছি। আর রেফারেন্স হিসাবে ধরা মানেই হচ্ছে ওই নোডটাকে আমরা 0 ভোল্টেজ ধরে নিচ্ছি। যখনই কোনো একটা নোডকে আমরা 0 ভোল্টেজ ধরে নিব, এখন আমরা যে কোনো জায়গার ভোল্টেজকে বলে দিতে পারবো যে হ্যাঁ অমুক জায়গার ভোল্টেজ আমুক। কেমন, আমি একটু এখানেই দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি এই জিনিসটাকে এইখানে ধরলাম, অর্থাৎ বি পয়েন্টকে আমরা গ্রাউন্ড বা রেফারেন্স হিসাবে ধরলাম। তাহলে ধরলাম যে এইটা হচ্ছে আমাদের সে রেফারেন্স। মানে কিছুক্ষণ আগে কি বললাম, রেফারেন্স ধরা মানেই ওই নোডটাকে 0 ভোল্টেজ ধরে নেওয়া। এখন বলেন তো, এই যে এ নোড আছে, এ নোডের ভোল্টেজ কত বলেন তো? 9 ভোল্ট। এটা কিন্তু এখন একদম সাথে সাথে আমি বলে দিতে পারতেছি এটা 9 ভোল্ট। শুরুতে কিন্তু এটা বলতে পারতেছিলাম না, কিন্তু এখন আমি বলতেছি 9 ভোল্ট। কেন? কারণ এই যে দুইজনের ডিফারেন্স 9 হবে, একজন অলরেডি 0 জেনে ফেলছি, অবশ্যই আরেকজন কি 9 ভোল্ট হবে। আমি কিন্তু চাইলে, ধরেন এখনো কোনো কিছু আমরা এরকম ডিফাইন টিফাইন করি নাই, আমি চাইলে এটাকে 0 ভোল্ট না ধরে 2-3 ভোল্টও ধরতে পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু কঠিন হতো। এই কারণে এমন কিছু আমরা ধরবো যেন ক্যালকুলেশনটা সহজ হয়। যেমন এটা 0 ভোল্ট দেখার সাথে সাথে এটাকে আমি 9 ভোল্ট বলে দিতে পারতেছি। এটাকে যদি 2 ভোল্ট ধরতাম
তাহলে কিন্তু এটা 9 আসতো না, এই 2 আর 9 11 ভোল্ট লেখা লাগতো। যাক, এটা কনসেপ্ট। আবার কারো কারো মনে এই ভুল ভ্রান্তি থাকে যে সব সময় ব্যাটারির ঋণাত্মক প্রান্ত সব সময় 0 ভোল্টেজ হয়, ধনাত্মক প্রান্ত সব সময় এই ভোল্টেজটা হয়। এটা আবার একটা ভুল ধারণা। কেননা গ্রাউন্ড বা রেফারেন্সের কথা আমি বলেই দিচ্ছি, সেটা রেফারেন্স। আমি রেফারেন্স তো যে কোনো জায়গায় ধরতে পারি। আমার ইচ্ছা হলো যে আমি বি কে না এ কে রেফারেন্স ধরবো, এতেও কোনো সমস্যা নাই। তাহলে আমি এই পয়েন্টটাকে কি করব, রেফারেন্স ধরবো। এইটা রেফারেন্স ধরার মানে হচ্ছে এটা 0 ভোল্টেজ। তাহলে এই বি নোটটা কত ভোল্টেজ হবে এখন, অর্থাৎ ভিবিটা কত হবে? -9 ভোল্ট। -9 ভোল্টেজ। সিম্পল হিসাব, এখানে কোনো জটিল কোনো বিষয় নাই, ফিক্সড কোনো বিষয় নাই, এইটাই হবে এরকম কোনো লজিক নাই। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা বেশিরভাগ ম্যাথে কেন নেগেটিভটাকেই দেখি, কারণ ওই যে হিসাব সহজ, প্রচলিত জিনিস করাটা আমাদের জন্য ইজি। আমরা চাইলে যে কোনো কিছু করতে পারি, বাট আমরা চেষ্টা করব যত সহজে ক্যালকুলেশন করা যায়। এন্ড স্বাভাবিক, আমরা যদি মাইনাসকে 0 ধরে নিই তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন ইজি হয়ে যায়, কারণ এটা একটা পজিটিভ মান পাওয়া যায়, সার্কিট ক্যালকুলেশনে পজিটিভ জিনিস আসে। উল্টাটা ধরলে যে নেগেটিভ আসে, ক্যালকুলেশন আমাদের জন্য ঝামেলা হবে, এছাড়া আর এমন কোনো লজিক নাই। এবার কয়েকটা ছোট ছোট জিনিস দেখি যেটা আমাদের পরবর্তীতে সার্কিট ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে, কারণ এখানে কিন্তু এখনো প্রান্ত হিসাব করছি। যখনই রেজিস্ট্যান্স বা কোনো কিছু চলে আসবে, ক্যালকুলেশনটা আর একটু ঝামেলা যুক্ত হইতে পারে। সো আমাদের দ্রুত ক্যালকুলেশনের জন্য কয়েকটা পয়েন্ট এখনই জেনে রাখতে হবে। তাহলে এটা ব্যাটারির ক্ষেত্রে দেখলাম। এবং ব্যাটারির আমরা বেসিক জিনিসটা সবাই জানি, যে ব্যাটারির কারেন্ট সবসময় প্লাস টার্মিনাল থেকে বের হয় আর মাইনাস টার্মিনালে এন্টার করে। কিন্তু রেজিস্ট্যান্স বা লোডের ক্ষেত্রে আবার উল্টা হয়। কিরকম উল্টা হয়? লোডের আমরা যেই টার্মিনালে কারেন্ট এন্টার করে সেটাকেই আমরা প্লাস হিসাবে চিহ্নিত করি, আর লিভিং পয়েন্টকে মাইনাস হিসাবে চিহ্নিত করি। এটা ধরলাম হচ্ছে আর, এবং ধরলাম এর ভিতরে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো এখানে একই জিনিস আমরা জানি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এর ভিতরে চলা কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তার মানে আই ইনটু আর। অর্থাৎ এখানে যেমন দেখলাম এই দুই প্রান্তের বিভব পার্থক্য 9, সেম ভাবে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আই আর, এবং আমরা কোনটাকে হাই ধরবো, প্লাস টার্মিনাল যেটা আছে সেটাকে হাই ধরবো, মাইনাস টার্মিনালটাকে লো ধরবো। তাহলে বিভব পার্থক্য পেলাম আই আর। তাহলে এই পয়েন্টটা যদি আমাদের রেফারেন্স পয়েন্ট হয়, ধরেন কথার কথা আপনি এই পয়েন্টটাকে রেফারেন্স পয়েন্ট ধরে নিলেন, মানে এইটাকে 0 ভোল্টেজ বলতেছেন, তাহলে এই পয়েন্টটা কত হয়ে যাবে, আই আর। উল্টা ভাবে এই পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স ধরতাম, এটা হয়ে যেত 0 ভোল্টেজ আর এটা হয়ে যেত মাইনাস আই আর। তাহলে আমরা বারবার দেখতেছি যে একটা পয়েন্টকে রেফারেন্স ধরলে আর একটা পয়েন্ট বের করা যাচ্ছে। তাহলে সেটা আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, যে আমরা যখন কোনো একটা পয়েন্টে দাঁড়াই থাকবো এন্ড আর একটা পয়েন্টের ভোল্টেজ বের করতে চাইবো, যেই পয়েন্টে দাঁড়াই থাকবো সেইটার ভোল্টেজ এন্ড চিহ্ন নেব অপোজিটটা, দেন আর একটার ভোল্টেজ লিখে ফেলবো। কিরকম একটু বলি, এটা ধরেন ভিবি, এটা ধরেন ভিএ। তাহলে আমি ভি এ সমান কি বলবো, ভি এ সমান বলবো আমি এখন আসি ভিবি তে। এটা চাইলে অনেক ভাবেই করা যায়, যে এখান থেকেও বের করা যায়, বাট আমি একটু চাচ্ছি দ্রুত যাতে ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেন আমি যেখানে যাইতে চাচ্ছি সেখানে যে চিহ্নটা আছে সেটা নিলাম, আর এই যে মাঝখানের যে ভোল্টেজ ডিফারেন্সটা আছে কত, আই আর, সেটা এখানে করে দেব। তাহলে আমি কি অপোজিট প্রান্তের ভোল্টেজ পেয়ে যাব। কারণ সবসময় যে ভিবি 0 ভোল্টেজই হবে এমন কিন্তু জরুরি না, ভিবি অন্য কিছু হতে পারে। কারণ একটা সার্কিটে কখনোই এট এ টাইম অনেকগুলো নোডকে আমরা রেফারেন্স ধরতে পারবো না, এটা সম্ভব না। শুধুমাত্র একটাকে রেফারেন্স ধরবো, তাহলে অন্যান্য গুলা কিন্তু অন্য ভোল্টেজ হইতে পারে। সো আমরা বলতে পারি যে কোনো একটা পয়েন্ট থেকে যখন অপর প্রান্তের ভোল্টেজ বের করব তখন আমরা মনে মনে এইভাবে বের করে ফেলতে পারি। আর যদি এটা ঝামেলা মনে হয় তাহলে এই যে প্রথমে দুই প্রান্তের বিভব পার্থক্য এরকম সূত্র লিখে দেন ভি এ সমান কত, এই মাইনাসটা সমানের ওই পাশে গেলে এমনিতেই প্লাস হয়ে যাবে, যেভাবে সুবিধা করলেই চলতেছে। তাহলে এটা আমরা হচ্ছে গ্রাউন্ডের কনসেপ্টটা শিখলাম, যে এই গ্রাউন্ডটা কিভাবে কাজ করতেছে। তাহলে আমরা একটা সার্কিট দেখি, তাহলে বিষয়টা আর একটু ভালোভাবে বোঝা যাবে। কারণ এই জিনিসটা নিয়ে
অনেকেরই বেশি ঝামেলা লাগে যে আসলে কিভাবে ক্যালকুলেশন করবো। ধরলাম আমরা একটা ব্যাটারি নিচ্ছি, চাইলে অনেক কমপ্লেক্স সার্কিটও আমরা বানাতে পারতাম, বাট আমি একটু সহজ সার্কিট দিচ্ছি যাতে সহজে ক্যালকুলেশনটা বোঝা যায়। আমরা ধরলাম এখানে ভোল্টেজ হচ্ছে 30 ভোল্টেজ, এটা হচ্ছে 5 ওহম আর এটা হচ্ছে 10 ওহম। সার্কিটে আমাদের মনে রাখতে হবে কারেন্টের ডিরেকশন গ্রাউন্ডের উপর কখনোই ডিপেন্ড করে না। তার মানে গ্রাউন্ড কোথায় আছে এর উপরে কখনোই আমার কারেন্টের ডিরেকশন নির্ভর করবে না। কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চলবে, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় গ্রাউন্ড থাকুক না কেন, এতে কিচ্ছু যায় আসে না। কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ফ্লো করবে, এটা হচ্ছে বেসিক জিনিস। তাহলে আমরা এখানে দেখেন নোড আছে কয়টা, এটা একটা নোড, এই পুরোটা সার্কিটে তো আমরা জানি যতক্ষণ না নিউ এলিমেন্ট আসতেছে ওটা সেম নোড হিসাবে কাউন্ট হয়। তাহলে এইটা আরেকটা নোড আর এইখানে আরেকটা নোড, আমরা তিনটা নোডে গ্রাউন্ড দিয়ে দিয়ে চেক করব যে কি অবস্থা হয়, কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না হচ্ছে। তাহলে প্রথমত আমরা এইখানে একটা গ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে গ্রাউন্ড দেওয়ার মানে হচ্ছে এটা 0 ভোল্টেজ। এটা যদি 0 ভোল্টেজ হয় তার মানে এই যে এই নেগেটিভ প্রান্তটা হচ্ছে 0 ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস, তার মানে অবশ্যই বলতে পারি এই নোডটা হচ্ছে 30 ভোল্টেজ। এটা সিম্পল জিনিস। এটা 0 ভোল্টেজ যদি হয় তাহলে এটাও 0 ভোল্টেজ। তার মানে দেখেন এটা হাই ভোল্টেজ আর এটা লো ভোল্টেজ, তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি হাই থেকে লো এর দিকে ফ্লো করবে এইভাবে। গ্রাউন্ডের ভেতরে কোনো কারেন্ট ফ্লো করে না, এই গ্রাউন্ডটা জাস্ট আমাকে মিন করতেছে যে এটা রেফারেন্স নোড, নাথিং এলস। আমরা অনেকেই গ্রাউন্ডকে ফল্টের সাথে তুলনা করে গুলাই ফেলি, অনেকেই মনে করে এটা মনে হয় কোনো ফল্ট টাইপের কিছু, এর ভিতর দিয়ে কারেন্ট যাবে, না বিষয়টা তা না। এইখানে এর ভিতরে কোনো কারেন্ট যাবে না। আর এসি সার্কিটের যে সিস্টেম সেটার সাথে আরেকটা ঝামেলা আমরা করি, মানে মিলাই ফেলি। সেটা হচ্ছে দেখেন এসি সার্কিটে কিন্তু সব জায়গায় এরকম তার ব্যবস্থা দেওয়া থাকে না। কেন? কারণ যেহেতু বড় একটা সিস্টেম, কি করা হয়, ধরেন এইটা হচ্ছে আমাদের মেন লাইন, অর্থাৎ এখান থেকে আমাদের ইনকামিং আসতেছে, এইখানে কোনো একটা লোড আছে, ধরেন এখানে একটা লোড আছে, তো আমি আবার এখান থেকে যদি তার নিয়ে ওই সে মূল লাইনে যাই তাহলে তো ঝামেলা। এ কারণে কি করা হয়, এইখানে আমাদের একটা গ্রাউন্ড থাকে আর এই যে লোড এন্ড আছে এইখানে আমাদের একটা গ্রাউন্ড করা থাকে। মাঝখানে কিন্তু আর তার সবসময় দেওয়া হয় না, যেহেতু গ্রাউন্ড করলাম সবাই মাটিতে থাকে, ফলে এই পাথটা আর সব জায়গায় কিন্তু থাকে না। তো অনেকে ওইটার সাথে তুলনা করে মনে করে এর ভিতরে মনে হয় কারেন্ট যাচ্ছে, বাট দুইটা সিস্টেম কিন্তু আলাদা। এটা কিন্তু বাস্তবিক কোনো এক্সিস্টেন্স নাই, এটা জাস্ট আমি রেফারেন্সের জন্য ধরতেছি। আর এই যে গ্রাউন্ড আমরা বলতেছি, যেহেতু এটা বললাম আমি এই জিনিসটা একবারে শর্টে বলেই দিই, তারপরে আমি ম্যাথের দিকে যাই। কোন একটা সিস্টেমে আসলে গ্রাউন্ড জিনিসটা কি, মানে আমরা একটা এসি সিস্টেম কল্পনা করতেছি, এটা ধরেন আমাদের মেন লাইন, অর্থাৎ ওই যেই লাইনে আমাদের হচ্ছে কারেন্টটাই হচ্ছে, আমি সিম্পলি একটা লোড ধরলাম যে এখানে একটা লোড আছে, এই লোডকে আমাদের কারেন্ট সাপ্লাই দিতে হবে। দেখেন এই লোডের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, কেন? কারণ আসলে কোনো এই যে এখানে রিটার্ন পাথ নাই, রিটার্ন পাথ না হলে তো কারেন্ট যাওয়ার জায়গা নেই, আমাকে তো একটা ক্লোজ পাথ লাগবে। ফলে আমাকে একটা রিটার্ন পাথ দিতে হবে, যে রিটার্ন পাথে কারেন্টটা ব্যাক যাবে। এই যে রিটার্ন পাথটা দিলাম এইটাকে বলে হচ্ছে নিউট্রাল। কিন্তু আমি যদি এইভাবে রাখি, এইভাবে রাখলেও কিন্তু কারেন্ট চলবে, কোনো সমস্যা নাই। প্রবলেম হবে আমাদের সিস্টেমে শুধু কারেন্ট চালালেই হবে না, একটা সিস্টেম যখনই দাঁড় করাবো এখানে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কারেন্ট যেমন বা পাওয়ার যেমন সাপ্লাই দিচ্ছি, আমার প্রোটেকশন সিস্টেমও কিন্তু লাগবে, কারণ এখানে যদি এত এত কিছু আছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রোটেকশন দরকার। এই প্রোটেকশনের জন্য কি করা হয়, এইখানে আমাদের একটা গ্রাউন্ডিং সিস্টেম অ্যাড করা হয়, যাতে কখনো মানে ব্যালেন্স সিস্টেমে কিন্তু কি হয়, থ্রি ফেজে পড়ছেন বা সামনে আমি যখন পড়াবো তখন দেখাবো, থ্রি ফেজে যখন ব্যালেন্স সিস্টেম করছেন, খেয়াল আছে আপনাদের,
যে তিনটা ফেজের কারেন্টকে যখন আপনি যোগ করেন তখন কিন্তু কারেন্টের মান 0 আসে, মানে আইএন যেটা আইএ প্লাস আইবি প্লাস আইসি যদি করেন তাহলে মান কিন্তু 0 আসে। বাট স্বাভাবিক আমাদের সিস্টেমটা কিন্তু ব্যালেন্স না, আনব্যালেন্স। তাহলে কখনো কিন্তু আনব্যালেন্স একটা কারেন্ট ফ্লো করবে, যেটা আইএন এর কথা বলতেছি। বা এমন হইতে পারে যে হঠাৎ করে কোনো একটা জায়গায় আমাদের ফল্ট ঘটতেছে, এই ফল্টের হাত থেকে সিস্টেমকে বাঁচানোর জন্য আমাদের কি করা হয়, গ্রাউন্ডিং করা হয়, যেটাকে আমরা বলতেছি গ্রাউন্ডিং। এখানে কিন্তু তিনটা টার্ম থাকবে, আমরা সবাই তিনটা টার্মের নাম জানি, অনেকেই পার্থক্যটা বুঝি না যে আসলে কোনটার পার্থক্য কি। তাহলে আবার বলি, নিউট্রাল কি জিনিস? একটা সার্কিটে কারেন্টকে চলার জন্য যে রিটার্ন পাথটা ইউজ করা হয় সেটাকে বলতেছি নিউট্রাল। সিস্টেমকে রক্ষা করার জন্য আমরা যেই সিস্টেম অ্যাপ্লাই করতেছি, কি সিস্টেম? এই সিস্টেমের নিউট্রালকে মাটিতে, ধরেন মাটিতে একটা রড বা কিছু একটা পুঁতে ওই তারটা আমরা কানেক্ট করে দিচ্ছি, এটাকে বলতেছি গ্রাউন্ডিং। আর এই গ্রাউন্ডিংটাই যদি আমরা সিস্টেমের নিউট্রালকে না করে, ধরেন এই যে লোড আছে, লোডটা ধরেন মোটর, তাহলে মোটরের একটা বডি থাকে, আমি এখানে তো বোঝা যাচ্ছে না, ধরলাম যে সেটা হচ্ছে এরকম একটা জায়গা। তো মোটরের বডিতে একটা ধরেন আমরা তার বা কিছু একটা লাগাইছি, এন্ড সেইটা আমরা কি করলাম, একটা তারের মাধ্যমে এই গ্রাউন্ডিং করে দিলাম। এইটাকে আমরা বলতেছি আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং। তাহলে তিনটা টার্ম কিন্তু শুনতে খুবই কাছাকাছি, বাট এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। রিটার্ন পাথের জন্য যে কন্ডাক্টর ইউজ করি আমরা সেটা নিউট্রাল। নিউট্রাল থেকে সিস্টেমকে প্রোটেকশনের জন্য আমরা যে মাটিতে একটা তার কানেক্ট করতেছি সেটা গ্রাউন্ডিং। সেম গ্রাউন্ডিং কনসেপ্টটা যদি আমরা নিউট্রালের সাথে না করে লোডের যে মেটাল বডি আছে সেই মেটাল বডিকে যদি গ্রাউন্ডিং করি, সেটাকেই বলে আর্থিং বা ইকুইপমেন্ট আর্থিং। আচ্ছা, এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। এটা যদিও এখানে আমাদের খুব একটা লাগবে না, যেহেতু আমরা এখনো ডিসি তে আছি। এসি যখন করব তখন আস্তে আস্তে টুকটাক দেখবো। এটা বলার একটাই উদ্দেশ্য যে অনেকে এই জিনিসটাকে এই জিনিসটার মতো করে গুলাই ফেলে বা ফল্টের মতো করে গুলাই ফেলে, যে ফল্ট হলে যখন কারেন্ট ওই পথ দিয়ে সব চলে যায়, তো এই গ্রাউন্ড দেওয়ার মানে মনে হয় কারেন্ট সব ওই পথ দিয়ে চলে যায়, বাট বিষয়টা এরকম না। আমি আবারও বলতেছি যে সার্কিটে গ্রাউন্ড মার্ক করা মানে হচ্ছে রেফারেন্স নোড, ওইটাকে 0 ভোল্টেজ ধরে আমরা ক্যালকুলেশন করবো, দ্যাটস ইট, আর অন্য কিছু না। তাহলে এইখানকার যে কারেন্ট সেটা আই, আর তো কোনো পাথ নাই কারেন্ট যাওয়ার, তাহলে সব কারেন্টই কিন্তু আমাদের আই, যে কারেন্টটা বের হচ্ছে সেটাই কিন্তু আমাদের এখানে এন্টার করতেছে। আই সমান কত? আই সমান যে কোনো রেজিস্ট্যান্সের দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স। তাহলে আমরা দেখেন এইটা বের করা আমাদের জন্য একটু কঠিন, কিন্তু আমরা এই নোড এবং এই নোড নিয়ে ক্যালকুলেশন করে দিতে পারি। এগুলো কিন্তু খুব বাচ্চা লেভেলের জিনিস, বাট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, কারণ পরের সার্কিটে এই জিনিসটা একটু সহজ হবে আমাদের জন্য। তাহলে এইটা দেখেন 30 মাইনাস 0 মানে 30 ডিভাইডেড বাই 15, তাহলে কত? 2 অ্যাম্পিয়ার। এটার উদ্দেশ্য হচ্ছে এই নোডের ভোল্টেজটা আমি বের করতে চাই। তো দেখেন কারেন্ট এই দিকে যাচ্ছে, তার মানে এটা প্লাস আর এটা মাইনাস। এই নোডের ধরেন নাম দিলাম আমি ভিএক্স, তাহলে ভিএক্স সমান কত হবে? কিছুক্ষণ আগে শেখালাম, আমরা কোনো একটা পয়েন্টে আসি, দেন আর একটা পয়েন্টে যেতে চাচ্ছি, তাহলে আমি ধরেন কথার কথা এই পয়েন্টে আসি 30, যেহেতু আমি এই পয়েন্টে যেতে চাচ্ছি এখন আমাকে চিহ্ন ধরতে হবে এইটা, তার মানে মাইনাস কত, এইটার বিভব পার্থক্য। এর বিভব পার্থক্য কত? 5 × I। তো 5 × 2 = 10, 30 থেকে 10 বাদ দিলে হয় কত? 20 ভোল্টেজ। তার মানে এই নোডের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টেজ। আর এটা তো 0 ভোল্টেজ আছে, আমাদের এক্সট্রা করে বের করার কোনো দরকার নাই। তাহলে এইটা হচ্ছে সিম্পল, মানে এই সার্কিটটা যেহেতু আমরা বেশি ইউজ করি, এইটা আমাদের মাথায় মোটামুটি থাকে। এবার আমরা এই গ্রাউন্ডটাকে এখান থেকে শিফট করে ধরেন এই পয়েন্টে নিয়ে যাব, তারপরে দেখি যে আসলে কি হয়।
তাহলে এখন গ্রাউন্ড কিন্তু এইখানে, এটা ছিল কত 30 ভোল্ট, 5 ওহম, 10 ওহম। এইটা জিরো মানে গ্রাউন্ড মানে এটা 0 ভোল্টেজ, মানে এই পয়েন্টটা 0 ভোল্টেজ। ঝামেলা মিটে যাবে এখন। না আমরা এইটাকে 30 ভোল্ট বলতে পারবো, না এটাকে -30 ভোল্ট। কেন? কারণ এটাকে 30 ভোল্ট তখনই বলা যায় যখন এ গ্রাউন্ড থাকে, এটাকে -30 ভোল্ট তখনই বলা যায় যখন এ গ্রাউন্ড থাকে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ আমরা ডিরেক্ট এখন বলতে পারবো না। কিন্তু আমরা জানি কারেন্ট গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে চলে না, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চলে। তার মানে এখনো কারেন্ট ঠিক আগে যেরকম ফ্লো করতেছিল সেইভাবেই ফ্লো করবে। এই কিন্তু কারেন্টের ডিরেকশন। তাহলে এই হচ্ছে আই, আই, আই। তাহলে এইটা যদি 0 ভোল্টেজ হয়, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে আমি চাইলেই এই পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারি। ধরলাম এটা ভি এ, তাহলে ভি এ সমান কত? 0, এই যে চিহ্ন এটাকে ধরবে, প্লাস ভোল্টেজ ডিফারেন্স কত 5 ইন্টু আই। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ইন্টু আই। এই পয়েন্টের ভোল্টেজ আমরা কি জানি? হ্যাঁ জানি, মানে এখন বের করতে পারবো, কেননা এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু আমি বের করে ফেলতে পারছি। ফলে এই পয়েন্টের ভোল্টেজ এখন আমরা বের করতে পারবো। ধরলাম এটা ভিবি, তাহলে ভিবি কত? ভিবি সমান, এই যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে চিহ্ন কারটা ধরবো, এই যে এটা, তার মানে ভি এ মাইনাস কত, এই যে 30। তো ভি এ তো বের করে ফেলছিলাম আগে, হচ্ছে 5i -30। তাহলে দেখেন ভি বি পেয়ে গেছি, মানে এইটাও পেয়ে গেছি। তাহলে এইটা হচ্ছে 5i -30, আর এটা হচ্ছে 0। কারেন্ট চলতেছে দেখেন এইভাবে। তাহলে আমরা এখন আই সমান কত লিখতে পারি? আই সমান লিখতে পারি এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ। তাহলে 0 মাইনাস এত যদি করি, তাহলে এটা কি দাঁড়ায়? 30 -5i ডিভাইডেড বাই ওর মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেইটা। মানে দেখেন 10i ইকুয়াল 30 -5i, ফলে 5 ওই পাশে গেলে হয় 15i সমান 30। তাহলে আই সমান 2 অ্যাম্পিয়ার। দেখেন আগে ঠিক যেরকম আমরা যে মানটা পাইলাম সেটাই কিন্তু বের হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের ভোল্টেজ একটু মার্ক করি। তাহলে এই ভোল্টেজটা কত হচ্ছে? আই যেহেতু 2 অ্যাম্পিয়ার, তাহলে 10 থেকে 30 বাদ দিলে হয় -20 ভোল্ট। এটা 0 ভোল্টেজ। আর ভি এ কত? ভি এ হচ্ছে 5a, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে কত? 10 ভোল্ট। ভি বি কত? ভি বি হচ্ছে এই যে, ওই যে ওইটাই, যেটা -20 ভোল্ট। খেয়াল করে দেখেন, র্যান্ডম জায়গায় র্যান্ডম র্যান্ডম ভোল্টেজ আসতেছে, কিন্তু এই যে ব্যাটারির ভোল্টেজের সিস্টেম কি শিখছিলাম? প্লাস এবং মাইনাস টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স হবে এটা। দেখেন তাই হয়েছে, প্লাস টার্মিনালের ভোল্টেজ 10, মাইনাস মাইনাস টার্মিনালের ভোল্টেজ -20, তার মানে আলটিমেটলি 30 ভোল্টেজ। তাহলে আমি যেখানেই গ্রাউন্ড দেই না কেন, ওভারঅল সার্কিটের কারেন্ট, ভোল্টেজ ডিফারেন্স, এই টাইপের জিনিস কখনোই চেঞ্জ হয় না। ফলে গ্রাউন্ড থাকলে সার্কিটের মানে ক্যালকুলেশন আলাদা আলাদা হয়ে যাবে, এরকম কোনো কথা না। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে দেখেন কি চেঞ্জ হয়েছে। আগের বার এই নোডের ভোল্টেজ ছিল 0, এই নোডের ভোল্টেজ ছিল 20, এটা 30 ছিল। এবার আর কিন্তু তা নাই। তার মানে নোড ভোল্টেজ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গার ভোল্টেজ ডিফারেন্স স্টিল সেম। কিরকম? এটা 20, এটা 0, বিভব পার্থক্য কত? 20 - 0 মানে 10। যেটা 10 ভোল্টেজ লিখছি, এটা 10 ওহম হবে। তাহলে দেখেন এই 10 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য 20। এবার দেখেন এই রেজিস্ট্যান্সে
0 মাইনাস অফ -20 মানে 20। তার মানে এই 10-এর বিভব পার্থক্য আগেও যা ছিল এখনো তাই, যদিও নোড ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে নোড ভোল্টেজ রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে চেঞ্জ হবে, কিন্তু সার্কিটের কোনো জায়গার ভোল্টেজ ডিফারেন্স কখনোই চেঞ্জ হবে না, সেম সার্কিটের জন্য অলওয়েজ সেম থাকবে। যেমন আমরা একটা দেখতে পারি, এইটা মনে করেন আমাদের সেই সার্কিটটা আমরা আঁকালাম সেটা। তো প্রথমে হচ্ছে আমরা এইটাকে গ্রাউন্ড ধরলাম। এই যে ভোল্ট মিটার যদি এখানে ধরি, দেখেন 0 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের দেখেন 0 ভোল্টেজ। এটাকে যদি ধরি, এই যে এটা হচ্ছে 30 ভোল্ট। দেন আবার যদি এটাকে ধরি 20 ভোল্ট, এটা কিন্তু অলরেডি আমরা এর আগের বার দেখলাম। এবার গ্রাউন্ড আমরা ধরেন চেঞ্জ করে দিলাম, এইটাকে গ্রাউন্ড না দিয়ে আমরা এই পয়েন্টটাকে গ্রাউন্ড দিয়ে দিলাম। এই পয়েন্টটাকে গ্রাউন্ড দিলে এটা তো 0 ভোল্টেজ। এটা হচ্ছে 0 ভোল্টেজ। এটা আসছিল কত? এই দেখেন 10 ভোল্টেজ, আর এটা -20 ভোল্টেজ আসছিল। এই যে এটা আসছে দেখেন -20 ভোল্টেজ। আচ্ছা, এটা -20, এটা 0, এটা সামথিং। আচ্ছা, আবার যদি আমরা গ্রাউন্ড এই জায়গার পরিবর্তে এইটাকে গ্রাউন্ড করে দিই, একই কথা, যেটাকে গ্রাউন্ড করলাম সেটা 0 ভোল্টেজ হয়ে যাবে। যেহেতু এই যে 30 ভোল্ট, এটা কিন্তু তাহলে -30 হয়ে যাবে। এগুলো কিন্তু সব আমরা এখন দেখে দেখে বলে দিতে পারবো। আর এটা কত হবে, যে আই দিয়ে যদি বের করতাম, বের করলে দেখতে পাবেন সেটা কত, -10 আসবে। সো গ্রাউন্ড কনসেপ্টটা নিয়ে এখন আর এত কনফিউজ হওয়ার কিছু নাই। গ্রাউন্ড মানে আমরা কোনো একটা পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট ধরে আমরা ম্যাথ করবো। এই টাইপের কয়েকটা আমরা একটু বইয়ের এক্সাম্পল দেখি, জিনিসটা একদম আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত এইটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবার তাহলে এইগুলা আমরা ইজিলি বের করতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের সার্কিটই করা আছে। আর একটা জিনিস আমি এটা এমনি নর্মালি সলভ করার পর ওইটা দেখাচ্ছি, যে এই টাইপের সার্কিট গুলাকে ক্লোজ সার্কিট বানানো শেখা লাগবে, কারণ এইখানে ইউজ না হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে ওই ক্লোজ সার্কিটটা ইজি হবে। যেমন ইলেকট্রনিক্স যখন করব, তখন দেখবো যে এই টাইপের সার্কিটের চাইতে ক্লোজ সার্কিটটা আমাদের জন্য ইজি হচ্ছে। যাই হোক, তাহলে দেখেন এইটা হচ্ছে 20 ভোল্টেজ। এই যে এখানে কিন্তু গ্রাউন্ড চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 0 ভোল্টেজ। তাহলে দেখেন I1 সমান কত? দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাহলে কত, 4 অ্যাম্পিয়ার। I2 বের করতে হবে। এখন I2 তো দুই ভাবে চলতেছে, মানে এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে আর এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে, এরা মিলিত হয়ে I2। আর এটা তো 0 ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। ফলে আমরা লিখতে পারি এইভাবে, যে I2 সমান এই কারেন্ট যোগ এই কারেন্ট। তাহলে এই কারেন্টটা কত, 0 মাইনাস অফ -7 মানে +7 ডিভাইডেড বাই 16 প্লাস 0 সেম মাইনাস অফ -7 ডিভাইডেড বাই 25। যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 7/16 যোগ 7/25 কত, 0.7175 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সার্কিটকে ক্লোজ সার্কিট বানানোটাও আমাদের একটু শিখতে হবে, কারণ অনেক ক্ষেত্রে ওই জিনিসটা লাগবে। ইলেকট্রনিক্সে দেখবেন যে বেশিরভাগ সার্কিটে এইভাবেই দেওয়া থাকে, মানে এরকম না। এবার উল্টা প্রসেস খেয়াল করেন,
এ যে 20 ভোল্টেজ, একে 20 ভোল্টেজ কিভাবে বলতে পারতেছি? অবশ্যই এখানে আমাদের একটা ব্যাটারি আছে যার প্লাস টার্মিনাল এটা এবং মাইনাস টার্মিনাল নিশ্চয় এর সাথে কানেক্টেড। এর সাথে যদি কানেক্টেড না থাকতো তাহলে তো এটাকে আর 20 বলা যেত না, তাই না? এটা 20, তার মানে আমি একটা ব্যাটারি নিচ্ছি যার প্লাস টার্মিনাল হচ্ছে এই যে এটা, আর মাইনাস টার্মিনাল এই যে গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তাহলে আমি এটাকে একটু বর্ধিত করে দিলাম। এই যে রেজিস্ট্যান্স নিলাম, এইটাকে আমি সেই গ্রাউন্ড পয়েন্ট বলতেছি। একটু বড় করলাম কারণ এই যে এই পাশটাও আবার কানেক্ট করা লাগবে। দেন এই যে এই রেজিস্ট্যান্স এখানে নিলাম, এখানে একটা ব্যাটারি হবে। এই পয়েন্টটা -7, এর মানে কি? মানে ব্যাটারির মাইনাস টার্মিনাল এটা, এন্ড অবশ্যই প্লাস টার্মিনালটা কোথায় কানেক্ট হয়ে আছে? এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে আছে। ফলে এটা 0 ভোল্টেজ, মানে এটাও 0 ভোল্টেজ। এটা 20 ভোল্টের একটা ব্যাটারি, এটা যদি 0 ভোল্টেজ হয় অবশ্যই এটা হবে 20 ভোল্টেজ, যেটা সার্কিটেও দেখা যাচ্ছে। এটা একটা 7 ভোল্টের ব্যাটারি, এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে এইটা হবে হচ্ছে -7 ভোল্টেজ। বুঝতে পারছেন? এই সার্কিটে এরকম বড় করার কোনো দরকার নাই, যেহেতু ওইভাবেই ইজি হচ্ছিল আমরা ওইভাবে করে দিলাম। বাট কখনো যদি আমাদের প্রয়োজন হয় আমরা এইভাবে কিন্তু ক্লোজ বানাই নেওয়া লাগবে। ওকে, আমরা নেক্সট ইয়েতে যাই। আচ্ছা, ভালো কথা যেটা বলতেছি এইগুলা এখন যেগুলা করাচ্ছি, এই যে সাদা পেজে যেগুলো, এগুলো সব বয়েল স্টেটের বই। আপনার কাছে কি বয়েল স্টেটের পিডিএফ বা হার্ড কপি আছে? মানে আপনাদের কাছে? পিডিএফটা আছে ভাই। আচ্ছা, যারা আগের থেকে প্রিপারেশন নিচ্ছেন ওকে, যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ট্রাই করবেন যে হার্ড কপি ম্যানেজ করার। এখন হয়তো পিডিএফ দেখে টুকটাক চলতেছে, বা একাডেমিকেও আমরা পিডিএফ থেকে করছিলাম, আপনারাও করছেন হয়তোবা। বাট জব প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই হার্ড কপিটা জরুরি। জরুরি এই কারণেই বলতেছি যে আমাদের শুধু এই 2-4টা ম্যাথ দেখলাম, ম্যাথ করে গেলাম, সূত্র লিখলাম, এরকম না। আমাদের অনেক কিছু রিডিং পড়া লাগবে, অনেক কিছু কনসেপ্ট দেখা লাগবে। প্রমাণ হয়তো আমি দেখবো, মানে পরীক্ষায় তো প্রমাণ আসে না, বা একটা ধরেন কনসেপ্ট আছে ওইটা আসবে না। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম একাডেমিকে প্রমাণ আসছিল, লিখে আসছি বা মুখস্থ করছি বা যাই করছি, এখন সেটা লাগবে না। কিন্তু আমার এটা দেখা লাগবে কি বলতেছে, কেন হচ্ছে। আপনার পিডিএফ দেখে কখনোই এই রিডিংটা আপনি মন মতো পড়তে পারবেন না, বা ওই পড়া হবেও না। ধরেন আপনি আসেন 10 পেজে, আপনার যাওয়া লাগবে 25 পেজে, আবার 25 পেজ থেকে 10 পেজে রিটার্ন আসতে হবে। পিডিএফ এ এটা আপনি আসলে ওইরকম ইউজার ফ্রেন্ডলি ভাবে করতে পারবেন না, তো আপনার অবশ্যই হার্ড কপি ম্যানেজ করতে হবে। যাই হোক, আপাতত যাদের কাছে পিডিএফ আছে, বয়েল স্টেটের এই যে 7 অধ্যায়ের আজকে বেশিরভাগই নিছি। 7 অধ্যায়ের প্রবলেম, এক্সাম্পল, এই টাইপের যা যা আছে, মানে আমি তো কিছু কিছু করাই যাচ্ছি কনসেপ্ট দেখানোর জন্য, বাকিগুলো অবশ্যই ট্রাই করবেন। আর একটু চেষ্টা করবেন যে কোশ্চেন ব্যাংক কিছুদিন পরে শুরু করা। আগে একবার বইয়ের প্রবলেম এক্সাম্পল করবেন, তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংকে যাবেন। তাড়াহুড়া করার দরকার নাই, একটু টাইম নেন, সমস্যা নাই। মানে এক্ষেত্রে ওই সাদিকুটা দেখলে সবচেয়ে বেস্ট হয় না, কারণ সাদিকুটা তো ওই হচ্ছে সবচেয়ে বেশি, আমি শুধু বয়েল স্টুডেন্টের জন্য বলতেছি এরকম না, যেগুলা করব সেগুলা সাদিকুই আমরা বেশি ফলো করব। বাট বাকি বইগুলো আসলে দেখা, এই জন্যই আসলে ইয়ের কথা বলতেছি, বাকি বই দেখা যাবে যে ওই টুকটাক হয়তো কয়েকটা চ্যাপ্টার আমরা দেখলাম বা হুটহাট করে একটা আসতেছে। এমন তো না যে বয়েল স্টেটের ম্যাথ অন্য নিয়ম, সাদিকুর ম্যাথ অন্য নিয়ম। কনসেপ্ট শিখলে যে কোনোটা দিয়ে করতে পারবো,
সাদিকু থেকে বেশি আসে, বুয়েটে এমন হয় যে হুবহু আসে এখান থেকে। সো এটাই বেশি ফলো করবেন, বাকিগুলো মানে ব্যাকআপ হিসাবে রাখবেন আর কি। আচ্ছা, এখানে কোশ্চেনটা আমি একটু বলি। আমাদের দেখেন কারেন্টের নাম দিয়ে দিছে কিন্তু ডিরেকশন বলে নাই। আগে ডিরেকশন আমাদের ডিফাইন করতে হবে, তারপরে কি পরিমাণ মান সেটা দেখাইতে হবে। আচ্ছা, প্রথমে আসি I2 এর কথা খেয়াল করি। এইটা একটা নোড, আমরা দেখতে পাচ্ছি এই নোডটা যে 24-এর সাথে কানেক্টেড, মানে এটা 24 ভোল্টেজ। এইটা একটা নোড, এটা দেখেন এই যে -8-এর সাথে কানেক্টেড, কারণ এটা -8 ভোল্টেজ দেখাই যাচ্ছে। আমরা কি জানি, কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে চলে। তার মানে এই যে I2 কারেন্ট অবশ্যই উপর থেকে নিচের দিকে চলবে। এইটা দেখেন এই যে গ্রাউন্ড চিহ্ন, মানে এটা 0 ভোল্টেজ, এটা -8 ভোল্টেজ। আমরা জানি হাই ভোল্টেজ কে অবশ্যই পজিটিভ মানে হাই, নেগেটিভ মানে লো। তাহলে এইখানকার যে I3 কারেন্টটা আছে সেটা কিন্তু এইখান দিয়ে চলবে। সরি সরি সরি, উল্টো হবে না, ওদিক দিয়ে যাবে না, জিরো হ্যাঁ থেকে হ্যাঁ, এটার দিকে। রাইট রাইট। হাই থেকে লো মানে হচ্ছে এই দিক দিয়ে চলবে, মানে উপরের দিকে আর কি। I3 যাবে উপরের দিকে। I1 দেখেন এটা 24 ভোল্ট, এটা 0, মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে I1 এর ডিরেকশন। ওকে, এবার মান বের করতে হবে। এবার আমরা I এর ডিরেকশনটাও বের করে ফেলতে পারি কিভাবে, দেখেন এই নোডে নিচের দিকে একটা কারেন্ট আসতেছে, এই দিকে একটা কারেন্ট যাচ্ছে, তার মানে I তো অবশ্যই এইটাই হবে। I1 কত হবে? দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই ইন বিটুইন রেজিস্ট্যান্স। 4 ওহমের এই মাথা 24, নিচের মাথা 0, মাঝখানে আছে 4, তার মানে 24/4, তার মানে কত? 6 অ্যাম্পিয়ার। I2 I2 হচ্ছে দুই মাথার বিভব পার্থক্য, 24 মাইনাস অফ -8 মানে কত? 32 ডিভাইডেড বাই এই দুইটার ভিতরে আছে মাত্র 2, ফলে 32/2 মানে হচ্ছে 16 অ্যাম্পিয়ার। I3 কিন্তু আমাদের বের করা লাগবে না, না বের করার দরকার আছে। I3 সমান কত? I3 সমান হচ্ছে এই যে 0 মাইনাস অফ -8 মানে হচ্ছে +8 ডিভাইডেড বাই এদের মাঝখানে রেজিস্ট্যান্স আছে কত? 10, মানে 10, তার মানে কত? 0.8 অ্যাম্পিয়ার। I কত? দেখাই যাচ্ছে এই কারেন্টটা এসে দুই ভাগে ভাগ হচ্ছে, ফলে I সমান লেখা যায় I1 প্লাস I2। তাহলে 6 আর 16 কত? 32 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাই 32 থেকে 0.8টা বাদ দিতে হবে না, কারণ ভাই দুইটার ডিরেকশন দুদিকে না। কোনটা? এবার I3টা এটা আমি বাদ তখনই দেব যখন এইখানকার কারেন্ট হিসাব করব। এইখানকার কারেন্ট কি আমাকে মার্ক করতে বলছে? এই যে এখানে কিন্তু না একটা ভাই। কারেন্ট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওইটা তো আর আমাদের বলে নাই। সো এর হিসাব করার দরকার নাই, আমি যেই নোডে থাকবো ওই নোডে দেখবো কয়টা কারেন্ট। এই নোডের সাথে কিন্তু I3 এর কোনো রিলেশন নাই, কথা বুঝতে পারছেন? সো ওইটা আমাদের হিসাব করার দরকার নেই। যেমন আমি এই সার্কিটটাকে আর একটু করে দিই। কিছু কিছু ক্ষেত্রে সার্কিট একটু জটিল মনে হতে পারে আমাদের কাছে, মানে ক্লোজ ছাড়া যে সার্কিট গুলো আছে এটা অনেক সময় আমাদের কাছে একটু জটিল জটিল মনে হতে পারে। ক্লোজ আঁকালে জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এটা 24 ভোল্ট, মানে আমরা এখানে একটা ব্যাটারি হিসাব করব। আগে এইটুকু আঁকাই নি, তাহলে জিনিসটা ভালো হবে। এটা হচ্ছে আমাদের সেই গ্রাউন্ড, এটা -8 মানে হচ্ছে এখানে আমাদের দেখেন একটা ব্যাটারি। এটা দেখতে কিন্তু সিরিজ সিরিজ মনে হচ্ছিল, বুঝতে পারছেন? কিন্তু দেখেন সার্কিট আঁকানোর পর দেখতেছি যে না, এইটা আর এটা কিন্তু সিরিজ না। কারণ যেখানে একটা ব্যাটারি আছে এখানে কিন্তু এই দুইটাকে আর সিরিজ বলা যাচ্ছে না। আচ্ছা, 24 ভোল্ট এখানে আছে,
তার মানে হচ্ছে একটা ব্যাটারি যার প্লাস টার্মিনাল এইটা এবং মাইনাস টার্মিনাল এইটা। এইবার আপনি চিন্তা করেন, দেখবেন যে আর কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে সেই আই, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I1, আর এটা হচ্ছে I3। এই কারেন্ট বিষয়ে আমাদের কিছু বলে নাই, এই জন্য আমরা এটা বের করতেছি না, কিন্তু এখানেও কিন্তু একটা কারেন্ট চলবে। এই হচ্ছে মূল বিষয়। এই সার্কিটটাকে যদি আমরা ক্লোজ করি তাহলে এই বিষয় দেখতে হবে এরকম। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আমাদের শুধু এই কয়টাই বের করতে বলছে, I1, I2, I3। এখানে দেখেন আমাদের এরকম সার্কিট দিয়ে দিছে। তাহলে প্রথম কাজ হচ্ছে মার্ক করে ফেলা। দেখেন এই যে গ্রাউন্ড কিন্তু এইখানে, তাহলে এইখানে গ্রাউন্ড মানে এটা 0 ভোল্টেজ। এটা যদি 0 ভোল্টেজ হয়, এখানে 18 ভোল্টের একটা ব্যাটারি, তার মানে অপোজিট প্রান্ত অবশ্যই 18 ভোল্টেজ হবে। এইটা যদি 18 ভোল্টেজ হয়, আমরা শিখছিলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে চিহ্ন কোনটার নিতে হয়, এইটার নিতে হয়। তাহলে 18 প্লাস 20, তার মানে 38। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হবে 38 ভোল্টেজ। তাহলে আমরা যতটুকু আমাদের ক্যাপচার করা পসিবল ছিল আমরা ক্যাপচার করে ফেললাম, যে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে এত। বাকিগুলো তো আর ক্যাপচার করা সম্ভব না, কারণ আমাদের ওই যে কারেন্টের ডিরেকশন দিয়ে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তবে মোটামুটি আমাদের কিন্তু ওকে। সেটা কেমন? সেটা হচ্ছে এই যে দেখেন 8 ওহমের 2 মাথার ভোল্টেজে আমি জেনে ফেলছি, ফলে 8 ওহমের ভিতরের কারেন্ট কিন্তু আমরা চাইলে বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে ওই কারেন্টের কি আমাদের দরকার আছে? আচ্ছা, ওইটা পরে বের করি, ওইটার দরকার হয়তো নাও লাগতে পারে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে দেখেন এই প্রান্ত দিয়ে কোনো কারেন্ট চলবে না, এত ওপেন। ওপেন থাকার মানে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। আচ্ছা, এর ভিতর দিয়ে যদি কারেন্ট না যায়, 6 আর 3-এর ভিতরে কারেন্ট চলার মানে কারেন্ট যদি আলাদা হইতো, তাহলে এইটাই সেই রাস্তা যে রাস্তার কারণে আলাদা হতো। এখন এর ভিতরে যদি কারেন্ট না চলে, তাহলে 3-এর ভিতরে যে কারেন্ট চলতেছে 6-এর ভিতরেও সেম কারেন্ট চলতেছে। এবার 3 আর 6-কে একটা রেজিস্ট্যান্স কল্পনা করেন। আমরা দেখতে পাচ্ছি এক মাথায় 18 ভোল্টেজ, অপোজিট মাথায় 0 ভোল্টেজ, মানে কারেন্ট ফ্লো করতেছে এইভাবে। আচ্ছা, এই কারেন্টের নাম আমরা দিলাম হচ্ছে I63, বা যে কোনো একটা নাম দেন, কোনো সমস্যা না, IX নাম দিলাম। তাহলে IX সমান কত? 2 মাথার বিভব পার্থক্য 18 আর 6 3 9, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। এই যে এর ভিতরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। হ্যাঁ, এইটার দরকার আছে, কারণ এই যে এখানে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু এটা পেয়ে যাব। এর ভিতরে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এই দিকে ফ্লো করবে, দেখাই যাচ্ছে, কারণ 8-এর এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ। এইটার ধরেন নাম দিলাম I1। তাহলে I1 সমান কত? 2 মাথার বিভব পার্থক্য 38 আর 2 প্রান্তের মাঝখানে আছে 8 অ্যাম্পিয়ার, সরি 8 ওহম। তাহলে থাকতেছে 38 ডিভাইডেড বাই 8, কত? 4.75। এইবার আমরা একটু এই পয়েন্টে ভাবি। দেখেন এই কারেন্ট আসতেছে, এই কারেন্ট আসতেছে, আর এইখান থেকে দেখেন এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তার মানে এই দুইটা কারেন্ট মিলেই আমরা আই কারেন্টটা পাচ্ছি। তাহলে সিম্পলি আমরা বলে দিতে পারি যে আই সমান IX প্লাস I1, মানে যে 4 আর 2 6.75। আমরা কেসিএল জিনিসটা পরের ক্লাসে আরো ডিটেলস শিখবো। এইগুলো যেহেতু মোটামুটি সব জানা আছে, ওই জন্য শর্ট এই কনসেপ্টটা বলে দিলাম, যে দুইটা কারেন্ট এসে এই দিক দিয়ে চলে যাচ্ছে, তখন এরা মিলিত হয়ে এই দিক দিয়ে যাচ্ছে, তো যোগফল। তাহলে আই এর মান হচ্ছে আমাদের 6.75। ঠিক আছে। এবার ভি এর মান কত? ভি কি বলে? দুই প্রান্তের বিভব পার্থক্য।
তো এক প্রান্তের বিভব আমরা অলরেডি 38 ভোল্ট বের করে ফেলছি, এই প্রান্তের বিভবটা পাইলেই বিভব পার্থক্য বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। এই দেখেন এটা 18 ভোল্টেজ, কারেন্ট এই দিক দিয়ে আসতেছে, তার মানে এইটা প্লাস আর এইটা মাইনাস, একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গেলে চিহ্ন এইভাবেই করা যায়। এটাকে ধরলাম ভি এ, এটাকে ধরলাম ভি বি, তাহলে ভি বিটা আমরা বের করে ফেলতে পারি। ভি বি কত? 18 মাইনাস 6, এই যে এর ভিতরে কি কারেন্ট চলতেছে? আই এক্স পরিমাণ কারেন্ট চলতেছে। লিখে দিই পরে যাতে ঝামেলা না হয়। এই কারেন্টের নাম আমি বলে দিচ্ছি আই এক্স। এখন এটা বের করে ফেলা যায়। আই এক্স কত আসছে? 2, 6 দুগুণী 12, 18 থেকে 12 বাদ দিলে হয় 6 ভোল্টেজ। তাহলে ভিবি হচ্ছে 6 ভোল্টেজ, মাথায় হচ্ছে 38 ভোল্টেজ। তাহলে পার্থক্য কত হবে? ভি সমান ভি এ মাইনাস ভিবি। ভি এ হচ্ছে 38, ভিবি হচ্ছে 6, তার মানে 32 ভোল্টেজ হচ্ছে আমাদের answer। এটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা নেক্সট পেতে যাই। এখানেও দেখেন একই কনসেপ্ট। এখানে আমরা দেখতেছি একটা লুপ আছে, এখানে আমরা দেখতেছি একটা লুপ আছে। সিডি এর কথা একটা খেয়াল করেন, এই যে প্রান্তটা আছে বা এই ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চ কিন্তু ঘুরে এসে লাগার কোনো জায়গা নাই। কারেন্ট চলার শর্তই হচ্ছে আমাকে ক্লোজ পাথ থাকতে হবে, কিছু না কিছু দিয়ে আমাকে ক্লোজ হইতে হবে। যেহেতু এই এই ব্রাঞ্চটা ওপেন, মানে এর ভেতরে কোনো কারেন্ট চলাচল করতেছে না। অর্থাৎ কেউ যদি আপনাকে এখানে একটা রেজিস্ট্যান্সও দিয়ে দেয়, তাও এর ভেতরে কোনো কারেন্ট চলবে না, মানে এই রেজিস্ট্যান্সেও কোনো ড্রপ হবে না। এরকম ওপেন ব্রাঞ্চ থাকলেই ধরে নেবেন ওর ভিতরে কোনো কারেন্ট চলতেছে না, কারণ যেহেতু ওই ব্রাঞ্চটা কি ওপেন, ওপেন থাকলে কারেন্ট চলে না। ফলে এখানে রেজিস্ট্যান্স থাক বা না থাক একই কথা, কারেন্ট না চললে তো রেজিস্ট্যান্সে কোনো ড্রপ নাই। ভি সমান আই ইন্টু আর, আই যদি না থাকে আর এর সাথে যাই গুণ দিয়ে জিরোই পাবো। এটা বললাম কারণ অনেক সময় আর দিলে আপনি হয়তো ভাবতে পারেন যে ওইখানে মনে হয় ইয়ে আসতে কারেন্ট চলবে বা সামথিং, না, কোনো জায়গায় কিন্তু গ্রাউন্ড নাই। আমাকে একটু প্রশ্নটা পড়ি। ফাইন্ড দ্য ভোল্টেজ অফ পয়েন্ট এ। এ পয়েন্টের ভোল্টেজ আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, রেফারেন্স তো অবশ্যই লাগবে। উইথ রেসপেক্ট টু পয়েন্ট বি, তার মানে যে বি এর রেসপেক্টে এ, তার মানে আমাদের রেফারেন্স পয়েন্টটাকে বি, অর্থাৎ বি কে আমরা এখন 0 ভোল্টেজ ধরে নিব, ধরে নিয়ে এ পয়েন্টের ভোল্টেজ বের করে দেব, তাইলে আমাদের কাজ শেষ। ওকে, এটা যেহেতু একটা ক্লোজ পাথ, এর ভিতরে কারেন্ট যাচ্ছে না, তার মানে একটা কারেন্ট এইখানে চলবে। আর এইখানে দেখেন 5 অ্যাম্পিয়ার কারেন্ট চলতেছে, সেটা প্রশ্নেই দিয়ে দিছে। আর এই কারেন্টটা আমরা মুখে মুখে বের করে ফেলতে পারি কিভাবে? আই সমান ভি ডিভাইডেড বাই আর। যেহেতু এর ভিতরে কারেন্ট চলতেছে না, এই 5 আর 3 এখন সিরিজ হয়ে গেছে, 5 আর 3 8, মানে 10/8। তাহলে আই সমান আমরা লিখতে পারি 10/8, কত আসে? 1.25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 1.25 অ্যাম্পিয়ার। এই দেখেন 5 অ্যাম্পিয়ার চলতেছে, কারেন্ট চলতেছে মানে এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট চলতেছে মানে এটা প্লাস এটা মাইনাস। বি পয়েন্ট যদি 0 ভোল্টেজ হয়, তাহলে ভি ডি কত হবে? 0, চিহ্ন হবে এটা, তার মানে 0 মাইনাস রেজিস্ট্যান্স ইন্টু ওর ভিতরে যে কারেন্টটা চলতেছে সেটা, মানে 3 গুণ 5, মানে -15 ভোল্টেজ। এখানে আমি দাঁড়ায় আছি -15 ভোল্টেজ,
তাহলে এইখান থেকে কোন চিহ্নটা পাবো? এই যে প্লাস চিহ্নটা পাবো। অর্থাৎ আমি ভিসি বের করতেছি এখন। ভিসি কত হবে? -15। সেখান থেকে এই যে প্লাস চিহ্ন 8 সমান -7 ভোল্টেজ। তাহলে ভিসি হচ্ছে -7 ভোল্টেজ। আবার 3-এর ভেতরেও দেখেন আমার কি, আমি চিহ্ন মার্ক করতে পারি এইভাবে। কারেন্ট যেহেতু চলতেছে, এটা প্লাস এটা মাইনাস, ফলে ভি এ সমান ভিসির যে ভোল্টেজটা আছে সেটা চিহ্ন পাবে প্লাস ভোল্টেজ ডিফারেন্স কত, 3 ইন্টু আই। তাহলে -7 প্লাস 3 আই কত, 1.25। তাহলে -3.25 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের এই পয়েন্ট। এটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা নেক্সট ইয়েতে যাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে নতুন টপিকে যাব। আচ্ছা, নতুন টপিক আমরা যাচ্ছি হচ্ছে রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট সিস্টেম। সিরিজ প্যারালাল মোটামুটি আমরা সবাই করতে পারি। আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে ওয়াই ডেল্টা করব, কিন্তু একটু ইজি প্রসেসর। আচ্ছা, এটা একটু ইয়ে করেন, আমি একটু ইয়ে বের করে নিই সূত্রের ইয়েটা। পিডিএফ কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন আমাদের এই যে ওয়াই ডেল্টা কনভার্সনের যে সূত্র, এটা মোটামুটি আমরা সবাই জানা আছে। আমি জাস্ট একটু শর্টে সূত্রটা বলে আমাদের যেই কনসেপ্ট সেটার দিকে যাব। তাহলে ওয়াই থেকে যদি আমরা ডেল্টা যাই, তার মানে আমাদের মানে শুরুতে যেটা আছে ওয়াই কানেক্টেড একটা রেজিস্ট্যান্স আছে, বা রেজিস্ট্যান্স বলা ঠিক না, ওয়াই কানেক্টেড একটা আমাদের সিস্টেম আছে, সেটাকে আমরা ডেল্টা বানাই ফেলবো। খেয়াল করেন, R1 R2 R3 এরা আছে, আর আমরা আর এবিসি এটাতে যাইতে চাচ্ছি। তাহলে ওয়াই থেকে আমরা ডেল্টাতে যেতে চাই, ফলে আর এ যখন বের করব, এই যে আর এটা বের করব, আমরা শর্টকাট কি মনে রাখতে পারি, যে ডেল্টা বের করার জন্য আমরা রেজিস্ট্যান্স গুলাকে দুইটা দুইটা করে গুণ করব, আর বিপরীত রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দেব। মানে উপরে সবার সেম। আর ডেল্টা বের করার জন্য দেখেন এ বি সি তিনটার ক্ষেত্রে উপরে সবাই সেম, দুইটা দুইটা করে গুণ, মানে 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 1 গুণ করে যোগ করা হয়েছে, উপরে সবার সেম, নিচেরটা আলাদা। কিভাবে? আর এ যখন বের করব, দেখেন আর এ এর বিপরীত রেজিস্ট্যান্স কত, R1। তাহলে আমরা নিচে ভাগ করে দেবো R1। আর বি যখন বের করব, এর বিপরীত রেজিস্ট্যান্স R2, ফলে আমরা R2 দ্বারা ভাগ করে দেব। আর সি যখন বের করব, বিপরীত রেজিস্ট্যান্স R3, ফলে R3 দ্বারা ভাগ করে দেব। তাহলে সবার ক্ষেত্রে একই জিনিস, এত মুখস্থ করব না, এই কনসেপ্টটা মনে রাখবো যে উপরে দুইটা দুইটা করে গুণ করব, আর নিচে বিপরীত রেজিস্ট্যান্সটা ভাগ করে দেব, শেষ।
এবার যদি আমরা উল্টা করি, অর্থাৎ ডেল্টা আছে আর ওয়াই বানাইতে চাই, তাহলে ডেল্টা আছে আমরা চাচ্ছি ওয়াই বানাইতে, যে R1 যদি বানাইতে চাই, R1 দেখেন কার কার সাথে কানেক্টেড, সি আর বি এর সাথে কানেক্টেড। এর ক্ষেত্রে আমরা মনে রাখবো নিচে তিনটাকেই যোগ করব, এটা সবার জন্য প্রযোজ্য। নিচে তিনটার যোগ করব, সবার জন্য প্রযোজ্য। আর উপরে কি করব, R1 যাদের সাথে কানেক্টেড তাদের গুণ করে দেব, R2 যাদের সাথে কানেক্টেড তাদের গুণ করে দেব, R3 যাদের সাথে কানেক্টেড তাদের গুণ করে দেবো। এই যে R1 কানেক্টেড বি আর সি এর সাথে, বি আর সি গুণ, R2 কানেক্টেড এ আর সি এর সাথে, আর সি আর এ গুণ। সেম ভাবে R3 কানেক্টেড আর বি আর আর এর সাথে, ওই দুইজনের গুণ। তাহলে এটা হচ্ছে সূত্র, আমি জাস্ট বলে দিলাম যে কিভাবে শর্টে আপনি এইটা আর এইটা মনে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনি যদি অন্যভাবে সহজ হয় মনে রাখতে পারেন। বাট এখন সিস্টেম যেটা আমি দেখাতে চাচ্ছি, এই সিস্টেম গুলো আমাদের একটু মনে রাখতে হবে যাতে আমরা দ্রুত সলভ করতে পারি। যেমন দেখেন এই ওয়াই ডেল্টা আমরা কয়েকটা টাইপে জিনিসটাকে ভাগ করে ফেলতে পারি। এক নাম্বার হচ্ছে একটা ওয়াই একটা ডেল্টা, মানে একটা সার্কিটে একটাই ওয়াই আছে, ওকে হয়তো আমার ডেল্টা বানানো লাগবে, অথবা একটা ডেল্টা আছে ওকে ওয়াই বানাইতে হবে, মানে আমরা নর্মালি সূত্র অ্যাপ্লাই করে দেবো, কাজ শেষ। এটাকে আমি নাম দিছি টাইপ 1 ওয়ান ডেল্টা। টাইপ 2 এটা হচ্ছে 2 ডেল্টা। তাহলে 2 ডেল্টা মানে হচ্ছে কোন একটা সার্কিটে দুইটা ডেল্টার মতো দেখতে পাওয়া যায়। যেমন দেখেন এইখানে আমি একটা ডেল্টা কল্পনা করতে পারি, এখানে একটা ডেল্টা কল্পনা করতে পারি, এটাকে বলতেছি 2 ডেল্টা। তাহলে 2 ডেল্টা যদি থাকে, যে কোনো একটা ডেল্টাকে আমরা ওয়াইতে কনভার্ট করব, হয় উপরেরটাকে করব নাহলে নিচেরটাকে করব। দুইটা ডেল্টা অবশ্য যদিও বলতেছি, বাট বাস্তবে একই সাথে দুইটা ডেল্টা বানানো সম্ভব না। কেন? কারণ যখন আমি এইটাকে একটা ডেল্টা বলবো, 20 অলরেডি ওদের দিয়ে দিলাম, এই 20কে আবার এদের সাথে দেওয়া পসিবল না। এই জন্য এরকম যদি দুইটা ডেল্টা আমাদের কাছে থাকে বা দেখতে মনে হয় দুইটা ডেল্টা, আমরা যে কোনো একটা ডেল্টাকে কনভার্ট করে দেব, দেন বাকিটা আমরা নর্মাল ক্যালকুলেশন সিরিজ প্যারালাল সূত্র অ্যাপ্লাই করে দেব। এখানে আপনার ইচ্ছা, আপনি উপরের ডেল্টাকেও কনভার্ট করতে পারেন, যদি মনে হয় যে না আমি উপরেরটাকে ডেল্টা বানাবো না, নিচেরটারকে যে ডেল্টাটা আছে সেটাকে ওয়াই বানাবো, করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি আগে একবার একটু বলে যাচ্ছি। 3 ডেল্টা আমরা দুই ভাবে সলভ করব, মানে দুইটা টাইপ দেখে সলভ করব। এক নাম্বার, এখানে যদি আমরা দেখতে পাই মিডিলে যদি আমরা একদম পিওর টি দেখতে পাই, তাহলে আমরা সেই টি কে ডেল্টা বানাই ফেলবো। মনে রাখতে হবে টি যা কথা ওয়াইও তাই কথা, ওয়াই এর ওই যে বাঁকা জিনিসগুলোকে সোজা করে দিলে সেটা টি হয়ে যায়। ফলে টি কানেকশন আর ডেল্টা কানেকশন হচ্ছে সেম জিনিস। অর্থাৎ আমরা যদি কোথাও টি দেখতে পাই, আমরা অন্য কিছু সলভ না করে শুধুমাত্র ওই টিটাকে কনভার্ট করব, আর কিছু করা লাগবে না, বাকিটা এমনিতে সলভ হয়ে যাবে। সেকেন্ড, যদি টি না দেখতে পাই তাহলে কি করব, তাইলে আমরা কি করব, দূরের দূরের যে ডেল্টা দেখতে পাবো সেটাকে সলভ করব। যেমন দেখেন এখানে টি দেখতে পাওয়া গেছে, ফলে আমি এই টি কে কনভার্ট করব। আর যদি টি না দেখতে পাওয়া যায়, এখানে কিন্তু দেখেন টি নাই, মানে এরকম ভাবে মিডিলে টি নাই, এখানে কিন্তু মিডিলে কোনো টি নাই, ফলে আমরা কি করব, দূরের দূরের ডেল্টাকে সলভ করবো। এই যে এখানে একটা ডেল্টা আছে, এখানে একটা ডেল্টা আছে, দূরের ডেল্টাকে সলভ করে দিলে আমাদের ম্যাথ খুব ইজিলি সলভ হয়ে যাবে। এবং অবশ্যই আমি যদি দুই ধাপে করি আমার টাইম বেশি লাগবে, জায়গা বেশি লাগবে, ফলে আমরা দূরের ডেল্টাকে একই সাথে সলভ করব, দিলে আমাদের ম্যাথ ইজি হয়ে যাবে। তাহলে এটা গেল প্রসেস, এর থেকে বেশি ডেল্টা আর সলভ করার দরকার নাই, কারণ পরীক্ষার হলে যদি আসেও এর চেয়ে বেশি আর আসবে না। তাহলে আমরা এবার একটু ম্যাথের দিকে যাই, মোটামুটি সূত্র টুত্র যা বোঝার বুঝলাম, কি টাইপের কোশ্চেন হইতে পারে সেটা একটু দেখি। ওকে, এইখানে দেখেন এই যে একটা ডেল্টা, এই যে একটা ডেল্টা, তার মানে আমরা কি দুইটা ডেল্টা দেখতে পাচ্ছি, ফলে আমরা যে কোনো একটা ডেল্টাকে সলভ করব। সলভ করার আগে যদি পরীক্ষার খাতায় কোশ্চেন থাকে, আপনি একটা মানে রাফ একটা আঁকায় নেবেন যে আপনি ঠিক কি করতে চাচ্ছেন বা কোথায় করতে চাচ্ছেন। আমি চাচ্ছি নিচে কনভার্ট করতে, তাহলে কনভার্ট কিভাবে হবে,
ওয়াই বানাইতে হবে, তাহলে মনে মনে আমরা একটা ওয়াই এরকম ভাবে বানাই নেব, মানে একটা রাফ স্কেচ করে নেব। এটা করলে সুবিধা হবে, আমাদের কনভার্ট করাটা ইজি হবে। এবার আঁকাই ফেলেন। এই যে এ থেকে বি, এই কারেন্ট ওটা পরে আমরা এ বি ই করতেছি। তাহলে এ একটা পয়েন্ট নিলাম, এখানে 6 ওহম আছে, 48, এটা তো আর কনভার্ট করতেছি না, ফলে ওইটা যেরকম আছে সেরকম। এই দেখেন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে দুইটা পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 40 গায়েব হয়ে যাচ্ছে, ফলে এখানে একটা ওয়াই কানেকশন আসবে, আর এই যে এখানে একটা নিচে আসবে, এই দুইটা গায়েব হয়ে যাবে, এই পয়েন্ট গিয়ে বি তে লাগবে। দেখেন আমাদের কিন্তু আঁকানো শেষ, শুধু মান বসাইতে হবে। এটা কত? 6, এটা 48, এটা 20, এই তিনটা কনভার্ট করব। এখানে কনভার্ট তো আমি শেখাবোই, আরেকটা সুন্দর জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যালকুলেটরে দ্রুত সলভ করতে পারি, এবং যেগুলা একই জিনিস বারবার যাতে না তোলা লাগে। ওকে, এটা একটু ভালো করে মনোযোগ দেন, অনেকে হয়তো এটা আগে নাও করে থাকতে পারেন, করলে ভালো, বাট না করলে একটু দেখে নেবেন। ক্যালকুলেটর কি ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, একটু খেয়াল করেন, আমরা ডেলটাকে ওয়াই তে কনভার্ট করতেছি। কিছুক্ষণ আগেই দেখলাম ডেলটাকে যদি ওয়াই তে কনভার্ট করি, নিচে 3 জনের স্বাভাবিক যোগ করতে হয়। এবার বলেন, একটু মনোযোগ দেন, তিনটা ক্ষেত্রেই নিচের ভ্যালুগুলো ফিক্সড। এই যে দেখেন, 3টা যোগ, 3টা যোগ, 3টা যোগ, মানে নিচেরটা চেঞ্জ হচ্ছেই না কোনো সময়। ফলে আমরা যখন ক্যালকুলেটরে তুলবো, তখন ফিক্সড জিনিসকে ফিক্সড আকারেই তুলবো। কিরকম? নিচেরটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, কার কার যোগ করব? 40, 60 আর 100। 40 আর 60 হয় হচ্ছে 100, আর 100 কত? 200। তাহলে তিনটা আচ্ছা, আমি যেহেতু প্রথমবার আমি আলাদাই লিখি যাতে কনফিউজ না হয়ে যান। 40 যোগ 60 যোগ 100, ফিক্সড জিনিস তুলে ফেললাম। সেকেন্ড, ভালো করে মনোযোগ দেন, উপরের জিনিসটা বারবার চেঞ্জ হচ্ছে, দুইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে দুইটা থাকছে এখানে সেই দুইটা না, আবার এখানে আলাদা দুইটা। যারা চেঞ্জ হচ্ছে তাদেরকে, যেহেতু আমরা জানি যে জিনিস ফিক্সড থাকে তাকে আমরা কনস্ট্যান্ট বলি, যেটা চেঞ্জ হয় তাকে আমরা ভ্যারিয়েবল বলি। ফলে যেহেতু চেঞ্জ হচ্ছে, আমরা ওদেরকে ভ্যারিয়েবল দ্বারা ডিফাইন করব। ভালো করে বুঝেন, যারা ফিক্সড আছে ফিক্সড থাকবে, যারা চেঞ্জ হচ্ছে ভ্যারিয়েবল দ্বারা ডিফাইন করে দেব। এবার একটু দেখেন তো, এই যে সূত্রটা যেরকম দেখতে, আমি এক্স্যাক্টলি ক্যালকুলেটরে সেরকম তুলে ফেলছি। এটাও যেরকম দেখতে, এটাও সেরকম দেখতে, এটাও যা, এটাও যা, এটাও যা, এটাও যা। এবার আমার কাজ আচ্ছা, এটা করলাম কেন? যাতে বারবার আমার এই একই সূত্র না তোলা লাগে। আমি একবার তুললাম, আমি কি করব তাইলে? আমি বারবার মান বসাবো। এটা দেখেন, দেখবেন যে প্রথমবার একটু ঝামেলা মনে হলো, নেক্সট টাইম খুব সহজে হয়ে যাবে। তাহলে তোলা শেষ। এবার আমি যেহেতু সলভ করতেছি, আমি কি করব? এই যে ক্যালকুলেশন চেপে দিব, ক্যালকুলেশন চাপলাম। ক্যালকুলেটর আমাকে এর মান জানতে চাচ্ছে, মানে এর মান কত বসাবো। একটু দেখেন, আমি প্রথমে এই রেজিস্ট্যান্সের মান বের করতে চাই। ডেল্টা টু ওয়াই এর ক্ষেত্রে কি বলছিলাম? যেই রেজিস্ট্যান্সের মান বের করব, সে যেই দুইজনের সাথে কানেক্ট হয়ে থাকবে তাদের গুণ করে দেব। তার মানে এ ইন্টু বি, এটা আসলে 40 আর 60। তাহলে আমাকে যখন এ এর মান জানতে চাবে, আমি একবার 40 বসাবো আর একবার 60 বসাই দিলেই ওকে। তাহলে এর মান জানতে চাচ্ছে, আমি 40 দিয়ে সমান চাপলাম, বির মান জানতে চাচ্ছে, আমি 60 দিয়ে সমান চাপলাম। আমাকে অ্যান্সার কত দেখাই দিল? 12। ক্যালকুলেটরে আর কোনো কিছু চাপবেন না, আপনি একটা মান যেহেতু বের করে ফেলছেন, এখন কাজ থাকবে এই মানটা এখানে বসাই ফেলা। তাহলে আমি দিলাম 12। সেম এই রেজিস্ট্যান্স বের করব, এ কার কার সাথে কানেক্টেড? 40 আর 100। তাহলে ক্যালকুলেটরে আবার সমান চাপবেন। এখন কিন্তু আর ক্যালকুলেশন শুধু একবার, শুরুতে একবার চাপছিলাম ওই,
এখন আমরা সমান চাপবো, আবার মান বের করতে বলতেছে, সেম জিনিস তুলবেন না, সেম জিনিস তুললে ঝামেলা। 40 আর 100 তোলা লাগবে, যেহেতু 40 উঠে আছে তাহলে আমরা উল্টা দিক থেকে শুরু করব, মানে 100 আর 40 বসাবো। তাহলে একবার বসাবো 100, একবার বসাবো 40, অ্যান্সার কত চলে আসলো? 20। সুবিধা কি হচ্ছে দেখেন, খুব দ্রুত অ্যান্সার চলে আসতেছে। আর আমি যদি টিপিক্যাল নিয়মে করতাম, ওই বারবার আমার কিন্তু এই জিনিসটা তোলা লাগতো। তাহলে এটা আসছে 20, তাহলে 20 আমি এখানে বসাই দিই। এই কনসেপ্টটা আপনি মোটামুটি সব সাবজেক্টে কাজে লাগাতে পারবেন যদি বুঝে থাকেন। সেম আবার সমান চাপবো, 60 আর 100, 100 যেহেতু উঠে আছে আমরা উল্টা দিয়ে শুরু করব, তার মানে আমরা প্রথমে বসাবো 60, তারপর বসাবো 100, চলে আসলো 30। বলেন যে এই সিস্টেমটা বুঝতে পারছেন কিনা সবাই? বুঝতে পারছি ভাই। ওকে, ভিডিওটা দরকার হয় পরে আরেকবার দেখবেন, এটা শিখে রাখেন, এটা কয়েক জায়গায় কাজে লাগবে। মানে কিছু কিছু জায়গা থাকবে যে একই টাইপের ক্যালকুলেশন বারবার করা লাগবে, তো ওইখানে আমরা এটা অ্যাপ্লাই করব, সহজ কথা। আচ্ছা, এবার বাকিটুকু দেখেন, আর কোনো ওয়াই ডেল্টা নাই, কি আছে? এরা হচ্ছে সিরিজ, এরা হচ্ছে সিরিজ, হ্যাঁ ঠিক আছে, সিরিজ। দেন এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ প্যারালাল, এই 6 আর 30 তো সিরিজ আছেই। ফলে আমরা আর এ বি বলতে পারি এইভাবে, 6 যোগ 30 প্লাস 48, 12, 20, 20, এই দুজনের প্যারালাল। 48 আর 2 হচ্ছে 50, 10 60, প্যারালাল 20 আর 20 40। যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 36 যোগ 60 গুণ 40 ডিভাইডেড বাই 60 যোগ 40, তাহলে 60 ওহম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কারেন্টটা আমি বের করলাম না, এটা খুবই ইজি, এই যে এইটা ভাগ রেজিস্ট্যান্স করে দিলেই হয়ে যাবে। আমাদের আজকের টার্গেট একটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টাইপ জিনিস বের করা। ওকে, সেকেন্ড, এটাতে খেয়াল করেন কি বলছিলাম, যদি কোথাও আপনি টি দেখতে পান মিডিলে, তাহলে আমরা শুধুমাত্র সেই টি কে কনভার্ট করব। দেখেন মিডিলে একটা টি দেখা যাচ্ছে, এই যে টি, তাহলে আমরা টি কে ডেল্টাতে কনভার্ট করব, মানে দেখতে হবে এরকম। কি বলছিলাম, আগে একটু রাফ করে নেবেন, মানে মার্ক করে নেবেন যে অ্যাকচুয়ালি কোথায় আপনি এটা করতে চাচ্ছেন, যাতে সেকেন্ড যে চিত্র আঁকাবেন সেটা আঁকানো যেন আপনার জন্য ইজি হয়ে যায়। আর এইখানে আসলে এইরকম একটা জায়গায় হবে, তাই তো, এই যে ডেল্টা। এখানেও সেম, কারেন্ট নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমার টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স কনভার্ট করা। এটা তো আর আমি করতেছি না, এটা এরকমই থাকবে, সেম এটা এরকমই থাকবে। এই যে এইটা কনভার্ট হয়ে ডেল্টা হয়ে যাচ্ছে, মানে এইখানে একটা পাবো এরকম, এইখানে একটা পাবো এরকম, আর এই যে 30 তো আগের থেকে আসে, এটা কত ছিল? 12.5, 15, 30। এবার ওয়াই কে ডেল্টা বানাবো। ওয়াই কে ডেল্টা বানানোর ক্ষেত্রে সূত্র কি শিখছিলাম? দুইটা দুইটা করে গুণ, এটা সবার জন্য প্রযোজ্য, যেহেতু ফিক্সড জিনিস আমরা ওইটা আগে একদম সরাসরি তুলে ফেলবো। 5, 10 আর 20, তাহলে 5 গুণ 10 যোগ 10 গুণ 20 যোগ 20 গুণ 5, দুইটা দুইটা করে গুণ, তুলে ফেললাম। নিচে হবে বিপরীত, মানে হচ্ছে ভ্যারিয়েবল এ তুললাম, ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা এক একটা করে শুরু করি, এইটা বের করব। খেয়াল করে দেখেন, এইটার বিপরীতে কে আছে? এর বিপরীতে আছে 20, ফলে এর মান আমি বসাবো 20, দিয়ে সমান চাপলাম, চলে আসলো 17.5, মানে এই রেজিস্ট্যান্সটা হবে 17.5।
ক্যালকুলেটরে আবার চাপবো সমান, মান চাচ্ছে, আমি এইটার বের করতে চাই, এর বিপরীতে কে আছে, এর বিপরীতে আছে 5, ফলে 5 তুলে সমান চাপবো, আসলো 70। তাহলে এটা হচ্ছে 70। তাহলে বোঝাই যাচ্ছে আর একটা থাকবে কত, সমান চাপলাম, আর একটা থাকবে হচ্ছে যে এইটা, এর বিপরীতে আছে 10, ফলে 10 তুললাম সমান চাপলাম, এখন খুব দ্রুত চলে আসলো 35, বসাই দিলাম 35। এবার আমাদের বাকি কার সাথে কার কি রিলেশন আছে সেটা দেখায়। এরা প্যারালাল, এরা প্যারালাল, এরা প্যারালাল। তাহলে এই প্যারালালটা যদি আমি একটা বানাই ফেলি, এই প্যারালালকে যদি একটা বানাই ফেলি, এই প্যারালালকে যদি একটা বানাই ফেলি, এইটুকু তো সবাই বুঝতে পারতেছেন, দুইটা সিরিজ হবে, তার সাথে এটা প্যারালাল। আচ্ছা, তাহলে এই প্রত্যেকটাকে আলাদা আলাদা প্যারালাল করে আর মান বসাইতে থাকে। তাহলে 12.5 আর 17.5, 12.5 গুণ 17.5 বাই 12.5 যোগ 17.5 কত আসে? 7.2916। আপনি 7.29 দিলেও কোনো সমস্যা নেই। 35 আর 15, কত আসতেছে? 10.5। আর 70 আর 30, 21। তাহলে আর এ বি সমান কত হবে? এই দুইটা সিরিজ করে যেটা পাবো তার সাথে 21 কে প্যারালাল করে দিব। তাহলে 7.29 যোগ 10.5, এই যেটা আসলো অ্যান্সার গুণ 21 ডিভাইডেড বাই অ্যান্সার যোগ 21, লাস্ট এসে 9.631। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন করার সময় অনেক সময় মিস্টেক হতে পারে। আপনারা অবশ্যই যখন ভিডিওগুলো দেখবেন অথবা নিজেরা ট্রাই করবেন, ক্যালকুলেশনটা ভালোভাবে দেখার ট্রাই করবেন। যদি প্রবলেম থাকে ওটা অবশ্যই মার্ক করে রাখবেন এবং আমাকে জানাবেন, আর অবশ্যই নিজেরাও ঠিক করে নেবেন। তো অবশ্যই আগে আমাকে একটু জানাবেন যে আমি দেখবো আসলে ওইটা ভুল নাকি কি হয়েছে, দেন ওইটা কারেকশন করে নেবেন। এখানে দেখেন আমাদের 3টা ডেল্টা হয়ে গেছে। 3টা ডেল্টা মানে কি শিখছিলাম? 3টা ডেল্টা মানে আমাদেরকে দূরের দূরের ডেল্টাকে এট এ টাইম কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। দূরের দূরের যে ডেল্টা থাকবে তাদেরকে এট এ টাইম কনভার্ট করতে হবে। তার মানে এইখানে একবার কনভার্সন যাবে, এখানে একবার কনভার্সন যাবে এট এ টাইম, যাতে আমাদের টাইম বেঁচে যায়। তবে একটু খেয়াল করেন, এখানে কাহিনী হচ্ছে এই 25 আর 5 কিন্তু দেখেন শ্রেণী, তাহলে এরা 30। এই 15 আর 25 কিন্তু শ্রেণী, তাহলে 25, 35, 40, তাহলে এরা একটা হয়ে যাবে তারপরে ডেল্টা, এরা একটা হয়ে যাবে তারপরে ডেল্টা। তার মানে এখানে যে ডেল্টা আমরা বানাচ্ছি সেই ডেল্টাটা কি রকম আসতেছে? ওই যে বললাম মার্ক করে নিতে হবে, মানে ডেল্টাকে তো ওয়াই বানাতে হবে। তাহলে হবে হচ্ছে এরকম। এখন দেখতে পাচ্ছেন?
হ্যাঁ দেখা যাচ্ছে। মার্ক আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা আমাদের মার্ক করা শেষ। তো আমরা কি করব, এট এ টাইম এই দুইটাকে একসাথে কনভার্ট করে ফেলবো। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে চিত্র আঁকাবো, তারপরে মান বসাবো। মানে এটা করলে হবে কি আপনাদের জন্য একটু সুবিধাজনক হবে আঁকানো, এই আর কি। এইটা তো চেঞ্জ হচ্ছে না, ফলে এটা থাকবে। আমি একটা কাজ করি, চেঞ্জ গুলাকে একটু অন্য কালার দিয়ে দিই। তাহলে এই যে এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স দেখেন, এই যে এইটা, দেন দুই পাশে ভাগ হচ্ছে। তাহলে একটা আসবে এরকম, দেন এরা দুই পাশে ভাগ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে এইভাবে আচ্ছা বাঁকা করেই দেখাই, মিল থাক। এই যে এইটা আঁকাই ফেললাম। এই 10 আর 20 তো চেঞ্জ হচ্ছে না, ফলে ওরা যেরকম আছে সেরকমই থাকবে। এখানে এসে আবার কনভার্ট হবে আরেকটা। এইখানে কি, ও এখানে আমরা সেম পয়েন্ট করে ফেলছি, কারণ এই দুইটা তো সেম জিনিস, ফলে এখানে দিলে তো আবার ডাবল হয়ে যাবে। তার মানে এখানে এটা এইখানে না, বরং এইখানে যাবে। দেখছেন সুবিধা কি হলো, একবার কনভার্ট করার পরে বাকিটা সিরিজ প্যারালাল। এই হচ্ছে, আপনি যদি কনসেপ্ট বুঝে ফেলেন একবার, দেখবেন যে খুব দ্রুত ম্যাথ সলভ হয়ে গেছে। যেগুলো ফিক্সড দেওয়াই আছে, এটা আমরা মান বসাই দিই, 10, 10, 20, আর কেউ ফিক্সড নাই, বাকিটা আমাদের বানাতে হবে। তাহলে প্রথমে এটা বানাই। ওয়াই বানাচ্ছি। ওয়াই এর ক্ষেত্রে সিস্টেম কি, ওয়াই এর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে নিচে সবার স্বাভাবিক যোগ, আর উপরে যেই দুইজনকে টাচ করে আছে সেটা। এখন ভালো করে খেয়াল করেন, আমরা যে তিনটা রেজিস্ট্যান্স বলতেছি, 25 কিন্তু একটা বলা যাবে না। 25 আর 5 মিলে যে 30, ওইটাকে একটা বলতে হবে। আর 10, 10 আর একটা, তার মানে 30, 10 আর 10-এর নিচে যোগ হবে। 30 যোগ 10 যোগ 10, আর উপরে বললাম দুইজনের গুণ, তাহলে এ বি। এবার আসবো ক্যালকুলেশন। এই যে এইটা বের করব, এটা মানে কোনটা, এই যে এটা কার কার সাথে লেগে আছে, 10 আর 25-এর সাথে। তাহলে একবার দেব 25, একবার দেব 10, সমান চাপে দিলে আসলো 5। তাহলে এখন আমি মান বসাই ফেলবো, কত, 5। জাস্ট ধরে ধরে ক্যালকুলেটরে তুলবেন, আর যা বের হবে মান বসাবেন। দেন এই রেজিস্ট্যান্স কার কার সাথে লেগে আছে, 10 আর 10-এর সাথে লেগে আছে, ফলে আবার সমান চাপবেন, একবার বসাবেন 10, আর একবার বসাবেন 10, অ্যান্সার আসলো 2। লিখে ফেলেন 2। এই রেজিস্ট্যান্স কার কার সাথে, 5 মনে করবেন না কিন্তু, এটা কিন্তু 30। তাহলে 30 আর 10-এর সাথে, তাহলে সমান চাপেন, 30 দেন, 10 দেন, কত আসলো, 6। তাহলে এখানে বসাই দিলাম 6। কাজ শেষ। এবার নিচেরটা, লজিক তো সেম। নিচে তিনজনের যোগ, কার কার যোগ হবে এবার, 80, 10 আর 40। 80, 10 আর 40 দিলাম ক্যালকুলেশন। প্রথমে আমি এইটার বের করতে চাই। আচ্ছা, এই বাম দিয়ে শুরু করে, বামটা কে কে আছে, 10 আর 80। তাহলে একবার বসাবো 10, একবার বসাবো 80। তাহলে আসতেছে হচ্ছে 6.154। 6.154। দেন এইটা কে কে আছে, 80
আর 40। 40, 10, 80, ঠিক আছে সমান, তাহলে 80 আর 40, তাহলে 80, 40 কত আসে? 24.62। আর এই যে নিচেরটা, এটা কে কে আছে? 10 আর 40। 3.08। এই যে এরা আছে সিরিজ, এরা আছে সিরিজ, দেন এই দুইটা ব্রাঞ্চ কি প্যারালাল, আর এরা তো দেখাই যাচ্ছে সিরিজ সিরিজ। তাহলে আমি একবারে ক্যালকুলেটারে করে দিই। 10+15 মানে 10+5 15 যোগ 3.08 যোগ এই দুই ব্রাঞ্চের প্যারালাল, এরকম কত আসতেছে? 10×2 = 12, 12 আর 6 18.1 পাচ্ছে। আচ্ছা আমরা ইনভার্সের ফর্মুলা করি তাহলে ভালো হবে। 10×2 = 12, 12 সে 18.154, 18.154 এটার ইনভার্স যোগ 26 আর 4-এ 30, 20-এ 50.62। যেটা আছে সেটা আমাদের অ্যান্সার কত? 31.442। তার মানে আর এ বি সমান কি ব্যাপার, ওদের 32.44 আসলো কেন? 10×5 = 15, আর কিছু কি বাদ গেল আমাদের? আচ্ছা এখানে যোগ করে দেখে ঠিক আছে কিনা। 12, 12 6 18, 6 আর 20-এ 26, 26 আর 4-এ 30, ঠিকই তো আছে। 6 যোগ 20 যোগ 34.6, 50.6, 6.154, 3.08 যোগ 10। আচ্ছা 1 মিনিট একটু দেখি করতে ভুল করছে কিনা। কত নম্বর? তালিকা দেওয়া যাচ্ছে। আচ্ছা ক্যালকুলেশন গুলো আমি আরেকবার একটু চেক করি কোথায় ভুল হচ্ছে আমাদের। 10, 25 আর 5-এ 30, 25 আর 15, 40 তাহলে 40, ঠিক আছে। 25 আর 5-এ হচ্ছে 30, 30 আর 10 করে 10।
ও, এখানে মনে হয় আমি 25 গুণ করছিলাম। 10 আর 30, 6, হ্যাঁ রাইট। এখানে আমি 30 না গুণ করে 25 গুণ করে ফেলছিলাম, ফলে এটা 6 হবে। তো ঠিক আছে, এই একের জন্য মিলছিল না আমাদের। তো এগুলো একটু খেয়াল রাখেন, এই ছোটখাটো কিন্তু ভুল হইলে মুশকিল। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই হচ্ছে দূরের দূরের ডেল্টা সলভ করার টেকনিক। এটা তাহলে আপনারা নিজেরাই ট্রাই করতে পারবেন, আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই যে টি দেখতে পাওয়া গেছে, ফলে এইখানে আমরা একটা ডেল্টা বানাই নেব। আর এই যে এইটা এই পাশে এরকম হবে। তাহলে এইটা আপনাদের কাজ থাকলো। অ্যান্সারও দেওয়া আছে 36.25। এটা হচ্ছে বাড়ির কাজ থাকলো, করবেন। এগুলো সব সাদিক ইয়ে। আপনাদের এডিশনে এই ভ্যালুগুলো আলাদা থাকতে পারে, যার যে এডিশন যেটা পাবেন সেটা দিয়ে করতে পারেন, অথবা এই চিত্র নিয়েও আপনি করতে পারেন, সমস্যা নাই। তাহলে এটা ট্রাই করবেন। আর শুধু যেগুলো বলতেছি এগুলাই যে করবেন এরকম না, ট্রাই করবেন যে বিশেষ করে আমরা ডিসি সার্কিট এসি সার্কিটে আলেকজান্ডার সাদিকু বইতে যা যা করব, মানে তার প্র্যাকটিস, প্রবলেম প্রবলেম এক্সাম্পল সব ট্রাই করবেন। এইটা যত বেশি করবেন তত লাভ, কারণ এখান থেকে হুবহু ম্যাথও আসে, প্লাস এইখানকার কনসেপ্ট শেখা মানে আপনি ইলেকট্রনিক্স মেশিন টেশিন সব জায়গায় কাজে লাগবে এগুলো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট মেথড, যেটা নর্মালি হচ্ছে যখন এই যে এরকম ওভারল্যাপ বা এই টাইপের জিনিসগুলো থাকবে, আমরা সিম্পলি পয়েন্ট মেথড দিয়ে এটা করতে পারি। যেমন ধরেন আমরা এখানে পয়েন্ট দিলাম এ, এই যে এই তারটা যেহেতু এখানে চলে আসছে, তাহলে এটাও এ। এইটার ধরেন পয়েন্ট দিলাম বি, এটা হচ্ছে আমাদের একটা তারের উপর দিয়ে আরেকটা তার গেছে, মানে ওদের ভিতরে কোনো কানেকশন নাই, উপর দিয়ে আরেকটা তার গেছে। এটা যদি বি হয় তাহলে এটা হচ্ছে বি। খেয়াল করে দেখেন, এইটার মাধ্যমে আমরা সার্কিটটাকে খুব ইজি করে ফেলতে পারি। কিরকম? 12 দেখেন এ আর বির ভিতরে আছে, এই 12 এ আর বির ভিতরে আছে, এই 12 এ আর বির ভিতরে আছে। কারণ আমরা এ আর বি দুইটা পয়েন্টকে যদি এইভাবে মার্ক করে ফেলি যে এ আর বি, আলটিমেটলি তো আমাদের আর এ বি বের করা লাগবে। তাহলে কয়টা 12 আছে? 1 2 3, তিনটা 12 প্যারালালি কানেক্টেড। আর আমরা জানি ইকুয়াল জিনিস হলে কি করতে হয়, যতগুলো সংখ্যা ততগুলো দ্বারা ভাগ, অথবা আপনি প্যারালালের যে নিয়ম জানেন সেটা দিয়ে করলেও চলে আসবে, যেহেতু 3টা 4 ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেও সেম, আমরা মিক্সড জিনিস যখন থাকবে বুঝতে পারবো না যে সিরিজ নাকি প্যারালাল, পয়েন্ট মেথড অ্যাপ্লাই করব। এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে এইটা হচ্ছে আমাদের এ, 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 এই বিটা চলে যাবে এখানে বি, এই যে তার দিয়ে চলে আসবে এখানে বি। দেখেন 18 আছে এ আর বির ভিতরে, এ আর বির ভিতরে, এ আর বির ভিতরে, তার মানে 3টা 18 এ আর বির ভিতরে আছে। একই কনসেপ্ট, আর এ বি সমান কত হবে? 3টা 18 যেহেতু প্যারালাল, তার মানে 18 ভাগ 3, 6 ওহম। আচ্ছা, এই মোটামুটি করলে আজকে আমাদের আলোচনা শেষ। আমরা নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। এইগুলো আসলে পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে আমরা এগুলাকে কিভাবে আসলে সলভ করতে পারি। তো দেখেন, আমরা এগুলাকে সিম্পলি এভাবেই করতে পারি। যেহেতু ইকুয়াল রেজিস্ট্যান্স, ইকুয়াল রেজিস্ট্যান্স হলে কি হয়,
কোন একটা পাথ দিয়ে যখন মানে কোথায় কোনো একটা পয়েন্টে যখন কারেন্ট আসে এবং যত দিকে ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে তত দিকে সমান কারেন্ট ভাগ হয়, ফলে আমাদের ওইখানে যে ভোল্টেজ ড্রপটা হয় ওইটাও সমান মানের ভোল্টেজ ড্রপ হয়। ধরেন এখানে যদি আমি কোনো একটা ব্যাটারি লাগাই দিতাম, এন্ড এইখানে ধরেন আমাদের একটা কারেন্ট ফ্লো করতেছে, ধরে নিলাম সেটা হচ্ছে 6i ধরে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আইও ধরতে পারতাম, বাট 6i ধরলে আমাদের একটু ক্যালকুলেশন ইজি হবে বলে 6i ধরলাম। তাহলে 6i পরিমাণ কারেন্ট এখানে আসতেছে। খেয়াল করেন এখানে এসে ভাগ হচ্ছে তিনটা পথে, এইদিকে একটা ঢুকতেছে, এইদিকে একটা ঢুকতেছে, আর এইদিকে একটা ঢুকতেছে। যেহেতু বললাম সেম রেজিস্ট্যান্স, আলাদা রেজিস্ট্যান্স হলে এখানে আসলে আমাদের তিন পথ মানে 3 দ্বারা ভাগ করলে হয় 2i সমান কারেন্ট। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি এইখানে ড্রপ খাওয়ার পরে এই পয়েন্টে যা ভোল্টেজ পাবো, এইখানে ড্রপ খাওয়ার পরে এই পয়েন্টেও সেম ভোল্টেজ পাবো, এখানে ড্রপ খাওয়ার পরে এই ভোল্টেও সেম ভোল্টেজ পাবো। মানে পয়েন্ট মেথড বলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই তিনটা সেম পয়েন্ট, মানে আমি যদি এর নাম দেই সি, তাহলে তিনজনকে আমাকে সি বলে ডিফাইন করতে হবে। এবার আবার দেখেন এইখানে 2i পরিমাণ কারেন্ট আসতেছে, এই যে এটা এসে দুইটা পথ পাচ্ছে। স্বাভাবিক যেহেতু সমান রেজিস্ট্যান্স, এই দিকে যে কারেন্টটা যাবে, যেহেতু দুইটা পথ সমান ভাগে ভাগ হবে আই পরিমাণ। একই লজিক, এই পয়েন্টে যে কারেন্টটা আসতেছে দুই ভাগে ভাগ হচ্ছে, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে, এইদিকে একটা কারেন্ট যাচ্ছে সমান ভাগে, অর্থাৎ একটা আই আর একটাও হবে কত আই। আবার এই যে পয়েন্টে আসলো, এইদিকে একটা কারেন্ট যাবে, এইদিকে একটা কারেন্ট যাবে, এরাও কিন্তু সমান কি পরিমাণ আই পরিমাণ। সো যেহেতু সেম রেজিস্ট্যান্স, ড্রপও সেম হবে। এইখানকার যে ভোল্টেজ ড্রপটা এখানে হয়ে থাকবে, যা পাবো এখানেও তাই পাবো, এখানেও তাই পাবো। এরাও আসলে সেম পটেনশিয়াল মিন করতেছে। এটা ডি হলে এটাও ডি, এটা ডি হলে এটাও ডি। আবার দেখেন আই পরিমাণ কারেন্ট আসলো, আবার এইখান থেকেও আই পরিমাণ কারেন্ট আসতেছে, তাহলে আই আর আই মিলে এখানে 2i পরিমাণ কারেন্ট চলতেছে। এখানে আই পরিমাণ কারেন্ট আসতেছে, এখানে আই পরিমাণ কারেন্ট ঢুকতেছে, মানে এইখানে 2i পরিমাণ কারেন্ট। এটা আই পরিমাণ কারেন্ট, আই পরিমাণ কারেন্ট, এখানে আসতেছে 2i পরিমাণ কারেন্ট। এবার এই পয়েন্টের কথা ভাবেন, এখানে 2i 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 কারেন্ট এসে এখান থেকে বের হবে 6i, মানে ঢুকতেছেও 6i, বেরও হচ্ছে 6i। ওকে, এই পয়েন্টটার নাম তো আগেই আমরা বলে দিছিলাম বি, মানে এটা হচ্ছে সেই বি পয়েন্ট, এটা হচ্ছে সেই এ পয়েন্ট। আমাদের দেখেন খুব ইজি, আমাদের পয়েন্ট পাইলাম কয়টা, এ বি তো ফাইনালি পাইছি, মাঝখানে পাইছি সি আর ডি। তাহলে এবার একটু খেয়াল করেন এ এবং সি এর মাঝখানে কয়টা রেজিস্ট্যান্স আছে, একটা, দুইটা, তিনটা। এ আর সি এর মাঝখানে রেজিস্ট্যান্স কয়টা, একটা, দুইটা, তিনটা। সি আর ডি এর মাঝখানে আছে কয়টা, আমরা একে একে করি নাহলে আবার বেশি তালগোল পাকাই যাবে। এই হচ্ছে আমাদের এ পয়েন্ট, আমাদের টার্গেট হচ্ছে এ থেকে আমরা বি তে যাব। তাহলে এ আর সি, এ থেকে প্রথমে আমরা দেখতেছি সি একটা পয়েন্ট আছে যেখানে টোটাল তিনটা রেজিস্ট্যান্স সাজানো আছে। এবার সি আর ডি, সি আর ডির ভিতরে গুনতে থাকেন কয়টা আছে, টোটালি অনেকগুলো আছে। সি আর ডির ভিতরে এখানে আছে দুইটা, একটা একটা করে যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টা রেজিস্ট্যান্স আছে সি আর ডি এর ভিতরে।
দেন ডি আর বি, এই তো কাহিনী শেষ। ডি আর বির ভিতরে কয়টা আছে? এই যে ডি আর বির ভিতরে একটা, দুইটা, তিনটা। তিন, ছয়, নয়, তিনে 12। একবার একটা ওভারভিউ দিয়ে যে 12টা রেজিস্ট্যান্স আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ঠিক আছে। যেহেতু সবাই সমান রেজিস্ট্যান্স এবং 10 ওহম করে, তাহলে আর এ বি কত? এদের প্যারালাল যোগ এদের প্যারালাল যোগ এদের প্যারালাল, এখানে যেহেতু তিনটা আছে 10/3, 6টা আছে 10/6, কারণ ইকুয়াল রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সংখ্যা, প্লাস তিনটা আছে মানে 10/3, যোগ করেন যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি কিন্তু সিরিজ প্যারালালের সূত্র দেখাইনি, আমি ধরে নিচ্ছি এগুলো সবারই জানা জিনিস, নতুন করে আর সূত্র দেখানোর কিছু নাই। 10/3 যোগ 10/6 যোগ 10/3, তাহলে 8.33 ওহম অ্যান্সার। এগুলো নিজেদের একটু, এই যে আমি পয়েন্ট মেথড প্র্যাকটিসের জন্য এটা ইনক্লুড করছি, পরীক্ষার হলে অবশ্যই এত বড় জিনিস নর্মালি আসে না, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য যায় এভাবে এভাবেই হচ্ছে। তাহলে মোটামুটি আজকে আমরা খুবই বেসিক টাইপের জিনিসপত্র দেখলাম। আপনাদের কাজ হচ্ছে এখন থেকে এক পাশ থেকে আলেকজান্ডার সাদিকু বইয়ের এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, প্রবলেম, এই কয়টা জিনিস সলভ করে যাবেন। দেন যখন দেখবেন যে বইয়ের ইয়ে মোটামুটি ওকে, এরপরে ট্রাই করবেন হচ্ছে কোশ্চেন সলভিং। আগেই কখনোই কোশ্চেন সলভিং দিয়ে শুরু করবেন না পড়াশোনা, যাওয়ার দরকার নাই। খুব তাড়াহুড়ার দরকার নাই, একটু সময় নেন, কিন্তু একদম বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা করালাম এই নিয়ে? না ভাই। ওকে। প্রত্যেকটা ক্লাসই ভিডিও হবে, মানে রেকর্ড করা হবে। আমি ক্লাস শেষে, এখন ক্লাস শেষ হইলে ভিডিওটা নর্মালি জুমে হচ্ছে অটো আপডেট, সরি অটো এডিট হয়, হইলে ওইটা হচ্ছে আমি ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের প্লে লিস্টের লিংক দিয়ে দেবো গ্রুপে। আজকেরটা পাবলিক করা থাকবে, বাট এরপর থেকে হচ্ছে ভিডিওগুলো আপনাদের যে ইমেল, মানে ফর্ম পূরণ করছেন আপনারা, ওইখানে ইমেল দিয়েছেন, ওই ইমেল আমি অ্যাড করে দিব। ফলে ইউটিউবে যদি আপনার ওই ইমেলটা লগ ইন করা থাকে, আপনি সব ভিডিও দেখতে পাবেন, মানে পাবলিক হোক বা প্রাইভেট করা থাক, আপনি সব ভিডিও দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওর এরকম কোনো মেয়াদ টেয়াদ থাকবে না, আপনার যত বছর লাগুক মাস লাগুক দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকে আপাতত এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাস করবো ইনশাল্লাহ রবিবারে।